লাইট দিয়েছেন নাকি? আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকেই রমজান মুবারক। চিরন্তন সখী হৃদয় ভাইয়ের এই রিস্টার্ট বেসের প্রথম ক্লাস বাংলা প্রথম পাঠে তোমাদের সবাইকেই স্বাগতম। তোমরা যে যে জায়গা থেকে ক্লাসটা দেখতেছো বা যে যে জায়গা থেকে ক্লাসটা করতেছো, তোমাদের ফ্রেন্ড যারা আছে লিস্টে, তোমাদের লিস্টে যারা ফ্রেন্ড আছে, তোমরা সবাইকে ক্লাসটাতে একটু মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে একটু ক্লাসটাতে কী করো, মেনশন করে দাও। সবাই 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 কী করে একটু মেনশন করে দাও ক্লাসে, সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, সবাইকে একটু করো, ক্লাসে একটু মেনশন করে দাও সবাইকে। আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, যে কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো, 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো। সবাই একটু আমাকে কমেন্টে জানাবো যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, অলরেডি আমরা 5 জন ক্লাসে চলে আসছি। তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা একটু কী করো, একটু মেনশন করো গ্রুপে সবাই। আচ্ছা, আমরা অলরেডি 80 জন হয়ে গেছি। এখন আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো। আচ্ছা, 1 মিনিট আগে ক্লাসটা শুরুর আগে তোমাদের একটা বেশ কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, আমাদের এই গ্রুপে তুমি আসলে ক্লাস করার পাশাপাশি আরও কী পাবা, আরও কী সুবিধা আছে। দেখো, আমাদের এখানে যদি তুমি অ্যাক্টিভলি ক্লাসটা করো, শেষ পর্যন্ত যদি ক্লাসটা করো, তাহলে তোমার জন্য আছে মোবাইল রিচার্জ, প্লাস পাশাপাশি এই যে একটা স্মার্টফোন আছে। আমি যদি স্মার্টফোনটা একটু দেখাই, এই যে দেখো এত সুন্দর একটা স্মার্টফোন, এই স্মার্টফোনটা পেয়ে যাবা তুমি। আমাদের এই ক্লাসগুলো যদি তুমি রেগুলার নিয়মিত করো, অ্যাক্টিভলি করো। এই যে দেখো কত সুন্দর না স্মার্টফোনটা, অনেক সুন্দর, দেখো অনেক সুন্দর না। এই স্মার্টফোনটা তোমরা পেয়ে যাবা যদি তুমি নিয়মিত ক্লাসগুলো করো, রেগুলার যদি ক্লাসগুলো করো, তাহলে তুমি পেয়ে যাবা। বন্ধুদেরকে একটু মেনশন দাও, ক্লাসগুলো করার পাশাপাশি পরীক্ষাগুলো একটু ভালো করে দিও। প্লাস পাশাপাশি তুমি পাবা কি, পাবা সেই যে ডায়েরি পাবারটা, ঠিক আছে। তো এই যে এত কিছু পাচ্ছ, এই সব কিছু পাবা কী করে, সব কিছু পাবা এই ক্লাসটা অ্যাক্টিভলি পার্টিসিপেটের মাধ্যমে। তুমি যদি অ্যাক্টিভলি ক্লাসটা করো তাহলে তুমি পাবা ইনশাল্লাহ। তো তোমাদের যে ফ্রেন্ড আছে, বন্ধুবান্ধব যারা আছে, সবাইকে একটু ক্লাসে মেনশন দিয়ে দাও। আর আমার পেইড বেসিস স্টুডেন্ট কারা, যারা কিনা এখানে আসছো ক্লাস করতে, দেখি। আচ্ছা, অনেকে ক্লাসে চলে আসছো। হ্যাঁ, আচ্ছা, একজন বলতেছে আজকে ফার্স্ট টাইম হৃদয় ভাইয়ের ক্লাস। ঠিক আছে, আশা করি হৃদয় ভাইয়ের কাছে যতটা প্রত্যাশা করছো ততটা পাবা। আরেকটা কথা একটু যদি তোমাদেরকে আমি বলি, যে একটু যদি বলি তোমাদেরকে একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে এই ক্লাসে কী দিব, এই ক্লাসে এই বিদ্রোহীর যা আছে A to Z পাবা, A to Z। তুমি আমি এতটুকু বলতে পারবো যে এতদিন পর্যন্ত নিজে পড়া বা অথবা আদার্স অন্য জায়গায় পড়ছো, এই বিদ্রোহীটা এতদিন পর্যন্ত নিজে পড়ছো, প্লাস আদার্স অন্য জায়গায়ও পড়ছো, কিন্তু হৃদয় ভাইয়ের আজকের ক্লাসটা তুমি শেষ পর্যন্ত যদি দেখো, এই কবিতাতে অ্যাটলিস্ট তোমার কোনো কিছু সমস্যা থাকবে না, এতটুকু আমি তোমাকে নিশ্চিত করতে পারি। আচ্ছা, এবার দেখো আমাদের ক্যাপশনে আছে না, ক্যাপশনটা কেউ দেখছো? ক্যাপশন, এই ক্যাপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্যাপশনে একটা কী দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। যে লিঙ্কটা কি, এটা হচ্ছে ফ্রি বুকিংয়ের লিঙ্ক, ফ্রি বুকিংয়ের লিঙ্ক, অর্থাৎ আমাদের আপকামিং যে ব্যাচটা আসবে এই ব্যাচটার ফ্রি বুকিংয়ের লিঙ্ক। যারা এখনও ফ্রি বুকিং করে নাই, তোমরা দ্রুত ফ্রি বুকিং করে ফেলো, কারণ এই ফ্রি বুকিং করলে তুমি সুযোগ হচ্ছে তোমার যে তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবো পরবর্তী কোর্সে। তোমার মনে হলে যে পরবর্তীতে ডিসকাউন্টে ভর্তি হবা, তাহলে তুমি মনে করছো ফ্রি বুকিংটা করে রাখতে পারো। মনে হলে যে ভর্তি হবো কি হবো না, হবে কি হবে না, তাও তুমি কি এই ফ্রি বুকিংটা করে রাখো, তাহলে পরবর্তীতে ইচ্ছা হইলো যে হ্যাঁ ভর্তি হয়ে যেতে পারি, তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। তাহলে এটা কোথায় পাবা, এটা হচ্ছে যা উপরে আছে। কোথায় আছে? উপরে ক্যাপশনে আছে, ক্যাপশনে এই লিঙ্কটা দেওয়া আছে, ফ্রি বুকিংয়ের লিঙ্ক। সবাই এই ফ্রি বুকিংটা করে ফেলবা, মনে থাকে যেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি। ওকে, ডান। এবার অনেকে চলে আসছে, আমরা ক্লাসে চলে যাব, ধীরে ধীরে আমরা ক্লাসে চলে যাব। 211 জন চলে আসছে, কিন্তু আমি দেখলাম পাবেল ভাইয়ের ক্লাসে 800+ স্টুডেন্ট ক্লাস করছে। তাহলে কি, তাহলে দেখা গেল হৃদয় ভাইকে কেউ পছন্দ করে না, ঠিক আছে না। কোর্স ফি কত, কোর্স ফি A to Z সব কিছু আগামীকালকে সন্ধ্যা 7টায় তোমাদেরকে কোর্স ফি, তারপর কীভাবে আমাদের ক্লাসটা হবে, কীভাবে ক্লাস হবে, A to Z সব কিছু নিয়ে আমরা লাইভে থাকবো পেজে। আচ্ছা, আর তাছাড়া তোমরা কোর্স ফি কিন্তু এখানে দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, A to Z।
এআরবি 4.0-তে থাকলে কি ডিসকাউন্ট পাবো? এআরবি 4.0-তে থাকলে ডিসকাউন্ট পাবে এমন কোনো কথা নেই। তোমরা হ্যাঁ রাইট, এআরবি 4.0-তে যদি তুমি থাকো, আমাদের এআরবি 4.0 কোর্সটা তো কিছুদিন আগে চলছে, এটা থাকলে তোমাকে ভর্তি হতে হবে না, বুঝছো? এআরবি 4.0-তে থাকলে তোমাকে ভর্তি হতে হবে না, ঠিক আছে? এআরবি 4.0-তে থাকলে তোমাকে ভর্তি হতে হবে না। আচ্ছা যাই হোক, আর যদি তুমি যদি প্রি বুকিং করো, প্রি বুকিং করলেই দেখবা যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল ফর্ম, তাহলে ওইখানে ভর্তির কত টাকা এই সেই হাবিদের সব কিছু দেওয়া আছে, নো টেনশন। আচ্ছা 231 জন ক্লাসে আসো, দয়া করে মায়া করে তোমরা আরও বেশ কিছু যারা আসো তোমরা সবাই ক্লাসে চলে আসো। বিদ্রোহী এভিয়েশন তুমি মেঘনাথ এই দুইটা একটু পারবেন ভাইয়া, আমার কাছে খুবই কঠিন লাগে। ইনশাল্লাহ আমি দুইটাই পারবো। লেটস স্টার্ট ভাইয়া। হ্যাঁ চলো এবার আমরা শুরু করি, ঠিক আছে? তোমরা অনেক স্টুডেন্ট কম, বুঝতেছি না, দুঃখ দিলা তোমরা আমাকে তোমরা দুঃখ দিলা। যাই হোক, দুঃখ কষ্ট নিয়ে ক্লাসটা শুরু করি। এবার দেখো বিদ্রোহী কবিতাটা লিখছে কে? কাজী নজরুল ইসলাম। কে লিখছে? কাজী নজরুল ইসলাম। উনি এমন একজন কবি, ওনার জীবনটা দুঃখে ভরা। ওনার জীবনটা কিসে ভরা? দুঃখে ভরা। দুঃখ পাইতে 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 উনি মারা গেছেন একেবারে শেষ পর্যন্ত। এরকম দুঃখী একজন কবি আছে আমাদের এই কাজী নজরুল ইসলাম। আচ্ছা বলেছে কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? বলেছে কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? বলো তো একটু দেখি সবাই। কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল বলো? মানে ওনার একটা ডাক নাম ছিল, এই ডাক নামটা কি ছিল বলো? কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? কেউ বলতে পারবা? কি পারালেন আবার একটু পারেন? কিছুই পারাই নাই। হ্যাঁ কিছুই পারাই নাই। দুঃখু মিয়া, হ্যাঁ রাইট। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুঃখু মিয়া। ওনার ডাক নাম ছিল কি? ডাক নাম ছিল দুঃখু মিয়া। কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? ডাক নাম ছিল দুঃখু মিয়া। তার মানে ওনার কি দুঃখের অভাব ছিল না, বুঝছো কি? দুঃখের অভাব ছিল না, এদিকে ওনার নাম দুঃখু মিয়া। কাজী নজরুল ইসলামের ডাক নাম হচ্ছে দুঃখু মিয়া। যারা আনস কথা সবাই তো দেখি আমার স্টুডেন্ট, পেইড বেসের স্টুডেন্ট, ঠিক আছে? ফ্রি বেসের স্টুডেন্ট কই? দুঃখু মিয়া রাইট, দুঃখু মিয়া। কাজী নজরুল ইসলামের ডাক নাম হচ্ছে দুঃখু মিয়া। আর মনে করে কিন্তু তোমরা সবাই কি করবা? ফ্রি বুকিংটা করে ফেলবা। হ্যাঁ মিম ইসলাম এসে বলছে কি বানুসিন হয়েছে কাজী নজরুল ইসলামের ডাক নাম, একেবারে গালের মধ্যে টাস করে এরকম একটা তাপড়া দিব, ঠিক আছে? ডাক নাম নাকি বানুসিন? কই যাবো বলো? হ্যাঁ আচ্ছা যাই হোক, তার মানে ওনার ডাক নাম হচ্ছে দুঃখু মিয়া। ওনার জীবনটাই দুঃখে ভরা। ওনার জীবনটা কি? দুঃখে ভরা। উনি হচ্ছে ছোটোবেলা থেকে কী করছেন? ছোটোবেলা থেকে কাজে জড়িত করছিলেন, বুঝছো কি? মাত্র 17 বছর বয়সে উনি লেটুর দলে যোগদান করছিলেন, আবার সেনাবাহিনীতে গেছিলেন, কবিতা লিখছেন, মক্তবে কাজ করছেন, মানে মক্তবে ছিলেন, ইমামতি করছেন, প্লাস পাশাপাশি রুটির দোকানে কাজ করছেন। মানে লাইফে কোনো কিছু নাই যা করে নাই, সব কিছু করছে উনি, সব কিছু করছে, বুঝছো? সব কিছু উনি করছে। ওকে ডান, আসি ভাইয়া। আচ্ছা এবার দেখো ওনার জন্ম কবে? জন্মেছে 1899 খ্রিস্টাব্দের 25শে মে। তোমরা সবাই একটু কমেন্ট করবে যে কবে জন্মেছে? জন্মেছে 1899, তারিখটা হচ্ছে 25 মে। বাংলা হয়েছে কি? বাংলা হয়েছে 1306 সনে। কবে? 11 জ্যৈষ্ঠ। কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা এবার দেখি কি বলছে যে 1899 খ্রিস্টাব্দে 25শে মে বাংলাদেশের 1306 সালের 11 জ্যৈষ্ঠ উনি কী করে? উনি জন্মগ্রহণ করে। আমাদের একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে। এবার দেখে কি বলছে, এবার ওনার মৃত্যুটা একটু দেখেছে। এই বিদ্রোহী কবি, ওনাকে কেন বিদ্রোহী কবি বলা হয়? কেউ একটু কমেন্ট করে জানাতো যে ওনাকে কেন বিদ্রোহী কবি বলা হয়। আরও তো কত কবি আছে, বাকিদেরকে কেন বিদ্রোহী বলা হয় না, ওনাকেই কেন বিদ্রোহী কবি বলা হয়? একটু কমেন্ট করতে দেখি। ওনাকে কেন বিদ্রোহী কবি বলা হয়, বাকিদেরকে কেন বলা হইতো না? একটু কমেন্টে জানাতে দেখি যে ওনাকেই কেন বিদ্রোহী কবি বলা হয়। ওনাকেই কেন কি বিদ্রোহী কবি বলা হয় বলো? ওনাকেই কেন বিদ্রোহী কবি বলা হয় বলো? কি বললাম? পোলাপান শুনেই না, কথাই শোনা না। কি বলছি যে ওনাকে কেন বিদ্রোহী কবি বলা হয় বলো? ওনাকে কেন বিদ্রোহী কবি বলা হয়? আচ্ছা আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিই। হ্যাঁ দেখি এভরিওয়ান মেনশন দিলে সবাই চলে আসতে পারে। একটু দেখি। হ্যাঁ একজনে তো হাইলাইট করে দিচ্ছ। আচ্ছা আমি এভরিওয়ান মেনশন দিই। ওই এভরিওয়ান মেনশন দেওয়া যাবে না গ্রুপে অ্যাডমিন ছাড়া না? দুঃখ দিয়ে দিল আবার। শুধু দুঃখ দিয়ে দেয় বুঝছো কি আমাকে? আচ্ছা এই দেখি, এবার দেখি সামনে আগে তোমাদের জন্য অপেক্ষা করে লাভ নেই, কারণ তোমরা বলতে পারবে না। 1976-এর 29 আগস্ট মৃত্যুবরণ করেন উনি। আগস্ট মাসটা কেমন যেন একটা দুঃখী মাস। আগস্ট মাসটা কেমন যেন একটা কি মাস? দুঃখী মাস। কারণ এই সময় দেখো তো অধিকাংশ মানুষই মারা যায়, মানে অধিকাংশ কবিরাই কি এই সময় মারা গেছে।
প্রতিবাদমূলক গল্প কবিতা লিখছেন, গল্প কবিতামূলক প্রতিবাদমূলক লিখছেন, প্রতিবাদী ছিলেন, এর জন্য বিদ্রোহী বলা হয়। আচ্ছা, উনি 1976-এর 29 আগস্ট মারা গেছে। এটা হচ্ছে 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এই তো ছিল কাহিনী। আচ্ছা, এই জায়গায় জাস্টিসের জন্ম মৃত্যুটা দেখবা একটু, তাহলেই হবে। আমরা যে জায়গাটা ফোকাস করবো এটা একটু যদি আগেই, এই জায়গাটা একটু ফোকাস করবো, এই জায়গাটা একটু ফোকাস করবো। এটা কি কি আছে একটু দেখি এক নজরে। ওনার 14 নাম হচ্ছে ধূমকেতু, ব্যাঙ্গাচি, সারথী, বুলবুল, এগুলো ওনার 14 নাম। ওনার একটা ছেলের নাম ছিল বুলবুল। ওনার একটা ছেলের নাম ছিল কি? বুলবুল। ওনার একটা ছেলের নাম ছিল কি? বুলবুল। আচ্ছা দেখি, এই যে পাবেল ভাই না, সে কি বলছে? হ ভাই, আগস্ট মাসটা দুঃখী মাস। পাবেল ভাই কেন দুঃখী মাস বলছে না আগস্ট মাসটাকে? কারণ হচ্ছে এই আগস্ট মাসে পাবেল ভাইয়ের প্রথম গার্লফ্রেন্ড পাবেল ভাইকে ছেড়ে চলে গেছে, যার ফলেই পাবেল ভাইয়ের কাছে এই আগস্ট মাসটা হচ্ছে দুঃখী মাস। কথা বুঝছি? বুঝি নাই না? আবার বলতেছি, পাবেল ভাই একদিন পদ্মার পাড়ে পাবেল ভাইয়ের যে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে নিয়ে হাঁটতে গেছিল। তখন পাবেল ভাই এবং পাবেল ভাইয়ের গার্লফ্রেন্ডের মধ্যে একটা তর্ক লাগছে। এই তর্কটা লাগছিল কবে? এই তর্কটা আগস্ট মাসে লাগছে। আর আগস্ট মাসে যখন এই তর্ক হয় তখন পাবেল ভাইকে বলছে যে তোমার মতো প্রেমিকা আমার আর দরকার নেই, যাও, তোমাকে আমি একদম পছন্দ করি না, ডিলিট করে দিলাম মন থেকে, ব্লক করে দিলাম বলে চলে গেছে। পাবেল ভাই তো পদ্মার পাড়ে বসে কান্নাকাটি শুরু করছে। এমন সময় বনি ভাই যায় ওইখানে উপস্থিত। বনি ভাই তখন ভালো করে বুঝাই টুজায় আবার অফিসে নিয়ে আসলো। অফিসে আমরা এই কাহিনী শুনে তো একেবারে হাসতে হাসতে শেষ। এই হচ্ছে অবস্থা। এর জন্য পাবেল ভাইয়ের জন্য এই মাসটা হচ্ছে দুঃখী মাস। কথা বুঝতে পারছি? ওকে, ডান। যাই হোক, এবার দেখি কি বলছে। ডাক নাম কি ছিল? দুঃখী মিয়া। আচ্ছা, থাকতেই পারে। পিতার নাম হচ্ছে কাজী ফকিরউদ্দিন আহমেদ। তিনি চরুলিয়ার জনেক এক ব্যক্তির মাজারে কাদেম এবং মাজার কর্তৃক নিয়ন্ত্রিত এক মসজিদের ইমাম ছিলেন, মানে তার পিতা। মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন। পেশা ছিল ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর সাংবাদিককে বেছে নিয়েছিলেন। আচ্ছা, এরপর দেখি, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই যে এবার যে জায়গাটা আসছে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। না ভাই, আমাকে আপনি নিয়ে যাবেন কেন? পাবেল ভাই, আপনি আমাকে নিয়ে যাবেন কেন? আমি তো সবটা বলেই দিলাম যে কাহিনীটা ঘটছিল কি। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছি এবার দেখি, এই জায়গাটা দেখি। এই জায়গাটা প্রবন্ধ, ওনার কি কি প্রবন্ধ আছে? 1 নাম্বার আছে ধূমকেতু, 2 নাম্বার আছে রুদ্রমঙ্গল, 3 নাম্বার আছে যুগবাণী, 4 নাম্বার আছে রাজবন্দী জবানবন্দি, 5 নাম্বার আছে দুর্দিনের যাত্রী। এই জায়গায় কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলোই পড়তে হবে। কি করতে হবে? সবগুলোই পড়তে হবে। এই জায়গায় কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলোই পড়তে হবে। সবগুলোই কি করতে হবে? পড়তে হবে। তার মানে কি বললাম? প্রবন্ধ। সবাই কমেন্ট করবা যে ওনার যে 5টা প্রবন্ধ আছে 5টা প্রবন্ধে কমেন্ট করবা সবাই। কি কি আছে? ধূমকেতু, তারপর আছে রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দী, চয়নবন্দি এবং দুর্দিনের যাত্রী। সবাই এটা কমেন্ট করো, সবাই কি কি বলছি সবাই একটু কমেন্ট করো। সবাই কি বললাম হচ্ছে যে ওনার কি কি প্রবন্ধ ছিল। ওনার টোটাল 5টা প্রবন্ধ। এর মধ্যে ধূমকেতু, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দি এবং যুগবাণী, এইগুলো হচ্ছে তার প্রবন্ধ। সবগুলো একসাথে লিখে কমেন্ট করো। এগুলো হচ্ছে তার প্রবন্ধ। হ্যাঁ ভাই, আজকে এরপরে পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট এখন আসেনি, রেজাল্টটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সাথে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কি বললাম যে কি বললাম যে দুর্দিনের যাত্রী, রাজবন্দির, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রাজবন্দি, জবানবন্দি, ধূমকেতু, রুদ্রমঙ্গল, এগুলো আছে তার প্রবন্ধ। এগুলো তার কি? প্রবন্ধ। আচ্ছা, এবার দেখি, এবার তোমাদের আবার একটু মনে করাই দেই, হয়তো অনেকেরই মনে নাই। মাত্র 8 ক্লাসে আমাদের ফ্রি বুকিং চলতেছে। কি চলতেছে? ফ্রি বুকিং চলতেছে। এই সবাই 1 মিনিটে যা ফ্রি বুকিং করে চলে আসো, যাও। ফ্রি বুকিং চলতেছে। ফ্রি বুকিং করা পেলেও উপরে ক্যাপশনে দেওয়া আছে। ফ্রি বুকিংয়ের লাভ কি? লাভ হচ্ছে তোমরা যারা আমাদের এফআরবি রিস্টার্ট বেস 4.1 ভর্তিতে চাও তাদের জন্য ডিসকাউন্ট থাকবে বিশাল পরিমাণে। যারা হচ্ছে এফআরবি 4.0-তে আছে তাদের ভর্তি হতে হবে না। যারা এফআরবি 4.0-1 ভর্তি হইতে চাও, তোমরা যাই উপরে লিখে দেওয়া আছে, ফ্রি বুকিং লিঙ্ক দেওয়া আছে, ফ্রি বুকিং লিখে দেওয়া, তোমরা সবাই ফ্রি বুকিং করে ফেলো। একেবারে সবাই ফ্রি বুকিং করে ফেলো। ঠিক আছে, কেউ যাতে বাদ না যায়, একজন যাতে বাদ না যায়। 348 জন ক্লাস করতে, 348 জনের যাতে ফ্রি বুকিং করে। আমি ক্লাস থেকে বের হয়ে যাতে দেখি যে সবাই ফ্রি বুকিং করছো। আচ্ছা, এরপর দেখি গল্পগ্রন্থ কি আছে? রিক্তের বেদন, তারপরে কি পদ্মগুকরা, তারপরে বেতার দান, তারপরে শিউলিমালা, দেন আছে কি জিনের বাসা। এই জিনের বাসাটা লাগবে না, তোমরা জাস্ট খালি এই পর্যন্ত পড়ো। রিক্তের বেদন, পদ্মগুকরা, বেতার দান, শিউলিমালা, এগুলো পড়বো, তাইলে হবে। আচ্ছা, সবাই কমেন্ট করতেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা তো অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট গো। ঠিক আছে, তোমরা অনেক অ্যাক্টিভ, বুঝছো? কারণ এই যে এত সুন্দর করে কমেন্ট করতেছো তোমরা।
আচ্ছা আচ্ছা, না তোমরা এই যে মারুফ আয়সা কি বলতেছো, এফ দিয়ে অনেকগুলো এ দিছো, এটার মানে কি গো মারুফ? সুমাই আয়সা বলছে আপনি যদি টাকা দেন তাহলে এখনই করে আসবো। এই ফ্রি বুকিং করতে টাকা লাগে? ফ্রি বুকিং করতে 1 টাকাও লাগে না। ফ্রি বুকিং বলছি, ফ্রি বুকিং মানে ফ্রিতে বুকিং করা, ঠিক আছে? ফ্রিতে বুকিং করা, ফ্রিতে তোমার সিটটা দখল করে রাখলা, এটাই হচ্ছে কথা। তোমাকে পরে ভর্তি হতে হবে এমন কোনো কথা না, বাধ্যকতা নাই, ঠিক আছে? আচ্ছা, রুদ্রমঙ্গল এবার এসে যেগুলো বললাম, মি বলছে যে ধূমকেতু, রুদ্রমঙ্গল, যুগবন্দি, রাজবন্দি, জনবন্দি এবং সেটা দুর্দিনে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, 2টা টাকা দেন। না দিব না। এরপর দেখি কি বলছে, গল্পগ্রন্থ, ঋক্তের বেদন, পদ্মগুকরা, বেতার দান, শিউলিমালা। আচ্ছা, আমরা একটু সামনে আগাই, সামনে আগাইলে আমরা আরো কতগুলো কাব্যগ্রন্থ পাবো। কি কি পাবো? কাব্যগ্রন্থ। এই কতগুলো কাব্যগ্রন্থ তোমার সবগুলো পড়তে হবে না, যেগুলো পড়তে হবে এগুলো বলবো, শুধু কি কি পড়তে হবে দেখো, কাব্যগ্রন্থ। আচ্ছা দেখি, আচ্ছা দেখি, এবার দেখি এদিকে একটা তাকা। এই কি অবস্থা তোমার? এইদিকে তাকাই দিচ্ছ, আমার দিকে তাকা। হ্যাঁ, এদিকে হৃদয় ভাই কি বল শোনো। অগ্নিবীণা এটা পড়তে হবে, বিষের বাসী এটা পড়তে হবে, সর্বহারা 3 নাম্বার, পূর্ণিমাশা পড়তে হবে না, চক্রবাক পড়তে হবে 4 নাম্বার, মরুভাস্কর লাগবে 5 নাম্বার, বাঙ্গার গান, নিজর, দোলন চাপা, সাম্যবাদী তো বেশি লাগবে। তারপর সে জিঙ্গে পোল, সিন্ধু বিদল তো বেশি লাগবে, সঞ্চয়ন, ছায়ানট, প্রলয় শিকাটা লাগবে। তারপর সে তার সঞ্চয়নটা করতে পারো। তাহলে 9টা টোটাল। 9টার মধ্যে আরো সংক্ষিপ্ত করে দিই, যে একেবারে পরীক্ষা আসবে এরকম দেখি। অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা, সিন্ধু হিদল, তারপর সেটা চক্রবাক। সিন্ধু হিদল কই? সিন্ধু হিদল এই যে যেগুলো এখন যেগুলো দাগাই দিলাম, এখানে কয়টা দাগালাম? সাম্যবাদী দাগাই না, সাম্যবাদী। তাহলে এই অগ্নিবীণা, বিষের বাসী 2টা, চক্রবাক 3টা, তারপরে সেটা সাম্যবাদী 4টা, সিন্ধু হিদল 5টা। এই 5টা বলেই কমন আসবে, 5টা বলে কি কমন আসবে। আচ্ছা দেখি, এবার কথা আছে, যারা আমার পেড বেস স্টুডেন্ট, পরীক্ষা যারা দিছো, এই পরীক্ষা এখন রাখো, ঠিক আছে? এখন আর ওই পরীক্ষা নিয়ে কথা বলো না। হ্যাঁ, তোমাদেরকে তো এমনিতে কান ধরাবো। যারা এসে তোমার 30-এ 30 পাও না, এমনিতে ক্লাসে যাইলে, আগামীকালকে ক্লাস আছে, ক্লাসে যায় সবগুলোরে কান ধরাবো, বুঝছো কি? কালি যাইনি যাইনি। হ্যাঁ, আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে কান ধরাবো, সবগুলো কান ধরাবো, যারা 30-এ 30 পাও নাই, মনে থাকে জানো। জাকারিয়া মুস্তাকিম বলছে চলে আসলাম হৃদয় ভাইয়ের ক্লাসে। ধন্যবাদ তোমাকে জাকারিয়া মুস্তাকিম, তুমি ক্লাসে চলে আসছো। যারা আসছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা ডান, এটা ডান। এবার সামনে আগে আমরা এই জায়গায় নাটক আছে, ঝিলিমিলি, আলিয়া, মধুমালা, পুতুলের বিয়ে, এগুলো হচ্ছে তার নাটক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক কোনটা? মধুমালাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা এটা সবচেয়ে বেশি আসে। কি বললাম? ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক কোনটা? নাটক আছে মধুমালা। এই মধুমালাটা কি সবচেয়ে বেশি আসে পরীক্ষায়? মধুমালা। আলিয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে না, এই মধুমালাটা একটু বেশি দেখবা, তাইলে হবে। এই অনুবাদগুলো একটা দেখতে হবে না, কারণ সবগুলো কঠিন, এগুলো আসে না পরীক্ষায়। এই জীবনী গ্রন্থ জাস্ট এইটা দেখবা, যে মরুভাস্করটা দেখবা, যে মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রচিত একটা কাব্যগ্রন্থ। মরুভাস্কর জীবনী গ্রন্থ কি দেখবা? মরুভাস্কর। কি বলছি? মরুভাস্কর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রচিত একটা গ্রন্থ, এই মরুভাস্করটা দেখবা। আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। কবিতাকে আসতেছে না, পুরস্কার কি কি পুরস্কার পাইছে? অবশ্যই উনি অনেকগুলো পুরস্কার পাবেন, যেহেতু আমাদের জাতীয় কবি। দেখো কি কি পুরস্কার পাইছে। উনি 21শে পদক পাইছে, বাংলাদেশ 21শে পদক পাইছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পাইছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পাইছে, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পাইছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগদারণী পুরস্কার পাইছে। সবগুলোই ইম্পর্টেন্ট। এর মধ্যে তুই বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি হচ্ছে কলকাতা থেকে কি পাইছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশ সরকার থেকে কি দিছিল, বুঝছো? এগুলো কিন্তু তোমাকে 5টা মুখস্থ করলে তো সমস্যা নেই, অ্যাডমিশনে তো লাগবেই, অ্যাডমিশনে তোমাকে পড়তেই হবে। যেহেতু অ্যাডমিশনে তোমাকে পড়তে হবে, তাহলে অবশ্যই তুমি এইগুলো কি করবা, একটু দেখবা, সমস্যা নেই। আচ্ছা দেখি কি বলছি। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগদারণী স্বর্ণ পদক, ভারত সরকার পদ্মভূষণ দিছিল, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট দিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট, বাংলাদেশ সরকার 21শে পদক দেয় তাকে। তার মানে কি অনেকগুলোই দিছে। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম কবি পরিচিতির, কবিতার না। হ্যাঁ, শেষ পর্যায়ে চলে আসলাম কবি পরিচিতির। এর মধ্যে দেখো ওনার অনেকগুলো নিষিদ্ধ গ্রন্থ আছে, যে গ্রন্থগুলো নিষিদ্ধ ছিল। এর মধ্যে কি কি? বিষের বাসী, চন্দ্রবিন্দু, বাঙ্গার গান, প্রলয় শিকার, যোগবাণী।
আনন্দময়ীর আগমনের একটা কবিতা আছে না, এই আনন্দময়ী আগমন কবিতার কারণে অনেক খারাপ বর্ণনা করছিলেন। আচ্ছা, এবার হচ্ছে যা কিছু প্রথম, ওনার কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবাণী প্রথম। এটা হচ্ছে তোমার লাগবে হচ্ছে, এটা লাগবে হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য, এটা লাগবে, আর কিছু না। অ্যাডমিশনে কী কী লাগবে? কাব্যগ্রন্থ অগ্নিবাণী প্রথম, কবিতা মুক্তি প্রথম, গল্প হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী প্রথম গল্প, উপন্যাস হচ্ছে বাদনহারা একটি পড়তো উপন্যাস, প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘুমটাকলা, নাটক হচ্ছে ঝিলিমিলি, গল্পগ্রন্থ বেতারদান, প্রবন্ধগ্রন্থ যুগবাণী। গান ও স্বরলিপির বই লাগবে না, পত্রিকা সম্পাদক একটু লাগবে এই জায়গাটা। পত্রিকাতে কী কী লাগবে একটু যদি দেখাই, এই পত্রিকার মাধ্যমে উনি পত্রিকার সম্পাদক ছিল কি এই সান্ধ্য পত্রিকা, দৈনিক নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিল, ধূমকেতুর সম্পাদক ছিলেন, লাঙ্গল কবিতারও সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়, কিন্তু উনি এর পাশাপাশিও ছিলেন, হ্যাঁ পাশাপাশি। কাজী নজরুল ইসলামের সিন্ধুদল কবিতাটি চট্টগ্রামে রচিত। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। যাই হোক, এরপর দেখি সামনে আমি উৎসর্গিত গ্রন্থ, মানে কাকে কোনটা উৎসর্গিত? সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করছে কাজী নজরুলকে, অগ্নিবাণী রবীন্দ্রনাথ কুমার ঘোষ, বাদন হয়েছে নলিনীকান্ত সরকার। আচ্ছা, এবার আমরা কবিতাতে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত আমরা বকবক করছি সেটা তোমার, এতক্ষণ পর্যন্ত আমরা কি বকবক করছি? এতক্ষণ পর্যন্ত কবি পরিচিতি বকবক করছি। আমি চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব কবি পরিচিতি শেষ করে এখানে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি, এবার সবাই একটু নড়ে চড়ে বসো, যেহেতু কবিতাতে চলে আসলাম। হ্যাঁ, নড়ে চড়ে বসো। আর ক্লাস মনে করো যে ক্লাস টাইম যেহেতু খুবই সংক্ষিপ্ত, মানে খুবই সংক্ষিপ্ত বলতে কি, মানে কয়েক মিনিট নেওয়া যাবে, হয়তো বেশিক্ষণ নেওয়া যাবে না, কারণ একটু পরে এসে তারাবির নামাজ, তো যার ফলে ক্লাস বেশিক্ষণ নেওয়া যাবে না। এর জন্য হচ্ছে তোমরা যত দ্রুত আগানো যায়, ঠিক আছে? সবাই একটু নড়ে চড়ে বসলা নড়ে চড়ে। যে মনে করো যে টেবিলে বসেছিলা সে চেয়ারে বসো, টেবিলে বসা যাবে না, ঠিক আছে? টেবিলে বসলে কেমন না, তুমি চেয়ারে বসবা, চেয়ারে বসে টেবিলে খাতা কলম রাখবা, আর ফোনটা টেবিলে রাখবা, আর চেয়ারে বসবা, কেমন? আর যে এসে কম্বলের নিচে ছিলা সে কম্বলের নিচ থেকে বের হয়ে বিছানার উপরে বসো। আর যদি যে বিছানার উপরে বসেছিলাম সে টেবিলে এসে বসো, ঠিক আছে? একটু নড়ে চড়ে বসো। ওকে, আসলাম মাত্র, এখন আসলে সমস্যা নেই, এখনই ক্লাস শুরু হচ্ছে। আর যাদের কি আছে, যারা হয়েছে এই ক্লাসে, যাদের বান্ধবী আছে, যাদের ফ্রেন্ড আছে, তারা এই ক্লাসটাতে সবাইকে মেনশন দাও। আচ্ছা, মিম নামে একটা প্রাণী ছিল এই ক্লাসে, কিন্তু এই প্রাণীটা নাই, আর দেখতেছি না, কমেন্ট করতেছে না। মানে এখানে পরিচিত অনেকেই আছে, অনেক স্টুডেন্ট আছে পরিচিত, সবাইকে দেখতেছি কমেন্ট করতেছে, কিন্তু মিম নামে একটা প্রাণী আছে, সেই প্রাণীটা কমেন্ট করতেছে না, দেখতেছি না, বুঝছো কি? এ আর কি। আচ্ছা, এই যে যারা আছো তোমরা সবাই কমেন্ট করতেছো, যারা আছো সবাইকে আমি কিন্তু চিনি, হ্যাঁ সবাইকে চিনি, বুঝছো? এনও যারা আছো সবাইকে চিনি, মানে কিছু সংখ্যক ছাড়া সবাইকে চিনি, বুঝছো কি? আচ্ছা, সবাই বসছে, নড়ে চড়ে বসছে। ঠিক আছে, নড়ে চড়ে বসছে। আচ্ছা, বসছি, ঠিক আছে, সবাই নড়ে চড়ে বসলা না? তাহলে এবার সবাই কমেন্ট করবা যে বের হতে শীত লাগে মিম, তোমাকে খুঁজছি, তুমি কই? হ্যাঁ, ক্লাস তো করো না, কম্বলের নিচে বসে থাকো শুধু। আর আয়সা বলো কি যে কাজী নজরুলের কি জানি, কাজী নজরুলের ছদ্মনাম আছে তা বানসিনা ঠাকুর। আমি তো চেয়ারে বসে আছি, তাহলে আমি কি এখন চেয়ারের নিচে বসবো? না, তুমি চেয়ারের নিচে বসবা না, তুমি এখন হচ্ছে টেবিলের উপরে বসবা। ওকে, ডান, ঠিক আছে, বাহ। এবার আমরা কবিতাটা যাই। এই যে বিদ্রোহী কবিতাটা এমন একটা কবিতা যেটা হচ্ছে তোমার একেবারে তোমার আলোড়ন সৃষ্টিকারী একটা কবিতা তখনকার সময়ের। মানে লেখা দিয়েও যে মানুষকে যে কাবু করা যায়, লেখা দিয়েও যে মানুষকে উজ্জীবিত করা যায়, এটা এই কাজী নজরুল ইসলামী বোঝায় রেখে গেছে, যে লেখা দিয়েও কি মানুষকে উজ্জীবিত করা যায়, লেখা দিয়েও মানুষকে কি করা যায়, মানে মানুষকে বিদ্রোহী করে তোলা যায়। এটা কে বোঝাইছে? এটা হচ্ছে আমাদের কাজী নজরুল বোঝাইছে। এই বিদ্রোহী কবিতার মধ্যে, কবিতার নামটাই হচ্ছে বিদ্রোহী, কবিতার নামটাই বিদ্রোহী। ভাবো তুমি, এই কবিতার নামটাই বিদ্রোহী মানে কি? বিদ্রোহী মানে হচ্ছে নিজের মনের মধ্যে একটা মনে করছে আক্ষেপ থাকবে, এমন একটা ব্যাপার থাকবে যে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে একটা বিদ্রোহী মনোভাব থাকবে। এইটাই হচ্ছে বিদ্রোহী। এটাই হচ্ছে কি বিদ্রোহী। তোমার লাইফটাও এরকম হওয়া উচিত, বিদ্রোহীদের মতো হওয়া উচিত। তোমার লাইফটাও একটা বিদ্রোহী হওয়া উচিত। মানে নিজের সাথে কখনো আপোষ করবা না। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে কখনো নিজের সাথে আপোষ করবা না। দরকার হয় যুদ্ধ ঘোষণা করবা। ঘুম পাচ্ছে,
ঘুম পাইলে মানে বারবার চোখে পানি দিয়ে আসবা, আইসা আবার টেবিলে বসবা, টার্গেট নিয়ে পড়বা, নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা যে আমাকে পড়তেই হবে। তুই না করলে কি হবে? নিজের নফসকে বলবা তুই যদি আমাকে নাও করিস আমি আজকে পড়বই, আমি এটা টার্গেট নিচ্ছি, এটা আমি শেষ করবই, তুই আমাকে আটকা দেখি, তুই আমাকে আটকা, আমি যুদ্ধ ঘোষণা করলাম, সংগ্রাম করলাম, তুই আমাকে আটকায় দে, ঠিক আছে? আমি পড়েই দেখবো, সাইরা পড়ায় মানে কোনো কথা হবে না। কেউ ডাকলে, কেউ কিছু করলে, কোনো কিছু হয়ে গেলে, পৃথিবীতে কোনো কিছু উল্টে গেলে, ভূমিকম্প হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, পৃথিবী তছনছ হয়ে গেছে, আমি টেবিলে বসছি মানে বসছি, আমি পড়বো, আমাকে কেউ এখান থেকে তুলতে পারবে না। আমার যে টার্গেট আছে এই টার্গেট আমি পূরণ করবো। এরকম বিদ্রোহী মনোভাবটা তোমার মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? এই কবিতা পড়ে এটা শিখবা না, এই কবিতা পড়ে এটা শিখবা না, অনেক কিছু শিখবা, অন্য কিছু শিখবা, প্রতিবাদীমূলক শিখবা, কিন্তু আমি যেটা বললাম তুমি একান্তভাবে নিজের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করো। যে নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যে নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে, সেই আলটিমেটাম সফল হবে। কারণ তোমার নফস তোমাকে বলবে যে আর কত ঘুমা 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 ঘুমা, ঠিক আছে? রাত হয়েছে, ঘুমা ঘুমা, এটা বলবে, বুঝছো কি? তুমি মনে যে একটা কবিতা শেষ করলে বলবে আরে একটা কবিতা তো শেষ করে ফেলছিস, তুই অনেক করে ফেলছিস, তুই আর পড়িস না, আর পড়িস না। তোমার মন বলবে, তোমার নফস বলবে, ঠিক আছে? তোমার নফস বলবে আরে দেখ তোর বান্ধবীরা এখানে ঘুরতেছে, তোর বান্ধবীরা এই পার্কে সেলফি তুলতেছে, তোর বান্ধবীরা এইখানে যায় সেলফি তুলতেছে, আরে তুই কি ঘুরার ড্রিম করতেছিস, ক্লাস বসে বসে ক্লাস করছ, বসে বসে পড়াশোনা করছিস, হ্যাঁ তোর বান্ধবী তো সব কিছু করে ফেলতেছে, জীবনে বিলাসিতা করে ফেলতেছে। তোমার নফস এটা বলবে তোমাকে, কিন্তু নফসের বিরুদ্ধে যেতে হবে যে না, ওরা কিছু করুক, আমি ভালো কিছু করবো, তারপর ঘোরাঘুরি করবো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তোমার নফস তোমাকে বলবে যে অনেক পড়ছিস, অনেক ক্লান্ত লাগতেছে, আজকে তো তোর শরীরে মাথা ব্যথা করতেছে, বলো যে আজকে তো তোর একটু ইফতারি আয়োজন করতে হইতেছে, তুই অনেকটা কাজ করছিস, আজকে তো সারাদিন রোজা রাখছিস, তুই অনেক ক্লান্ত, তুই না পড়ে ঘুমা, ঠিক আছে? ওইটা তোমার নফস বলবে, কিন্তু নফসের বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ ঘোষণা করে নিজেকে জিতাই দিতে হবে, ঠিক আছে? নফসকে বলবা যে তুই হেরে গেছিস, আমি জিতে গেছি, ওইটাই হচ্ছে বিদ্রোহ তোমার লাইফে। ওকে চলো লেটস স্টার্ট। দেখি এদিকে তাকাই, এদিকে তাকাই, সবাই এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে তাকাই। আচ্ছা এদিকে তাকাই, লেটস স্টার্ট। আর কেউ অতিরিক্ত কমেন্ট করবে না, কোনো কিছু করবে না, জাস্ট এসে ক্লাস করবো, ঠিক আছে? এদিকে তাকাই, এদিকে তাকাই, হ্যাঁ এদিকে তাকাই, সবাই এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে তাকাই সবাই। ক্লাস কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ ক্লাস হচ্ছে, জি ভাইয়া রেডি, ভাইয়া তাড়াতাড়ি শুরু করেন। ওকে ডান। আর তোমরা এখানে 383 জন আসো, আমি ক্লাস থেকে বের হওয়ার পরে যদি তোমার ফ্রি বুকিং যদি দেখি যে 383 জন করছে না, তাহলে খবর আছে তোমাদের, বলে দিলাম, ঠিক আছে? ফ্রি বুকিং করে ফেলো যারা করো নি। এবার প্রথম লাইন কি বলতেছে? প্রথম লাইন বলতেছে যে বলো বীর, কি বলো? বলো বীর, কি বলতে বলছে? বলো বীর, বলো বীর, বলো বীর মানে কি? মানে বীর সন্তানদেরকে করতেছে, তোমাদেরকে বলতেছে যে বলো বীর, বলো বীর, বলো বীর, মানে তোমাদেরকে সম্বোধন করছে। বলো বলো উন্নত, উন্নত মানে কি? উন্নত মানে উঁচু, উন্নত মানে কি? উন্নত মানে উঁচু, উন্নত মানে কি? উঁচু, উঁচু, উন্নত মানে কি? উন্নত মানে উঁচু। বলো বীর, উন্নত মানে উঁচু, মম মানেছে মাথা, মম মানেছে কি? আমার, মম মানেছে কি? আমার, মম মানে কি? মম মানেছে আমার, আমার, আমার। তারপর শির মানে কি? শির মানেছে মাথা, শির মানে কি? শির মানেছে মাথা। তার মানে এই জায়গায় কি বলতেছে? বলো বীর, বলো উন্নতম শির, অর্থাৎ বলো মানে তোমরা সবাই বলো, বীর সন্তানরা তোমরা সবাই বলো, কি বলো? যে উন্নত মানে উঁচু, ম মানেছে আমার, তাহলে উঁচু আমার শির মানে আমার মাথা উঁচু। বীর সন্তানরা তোমরা কি বলো? তোমরা সবাই বলো যে আমার মাথা উঁচু, আমার মাথা উঁচু, এটা বলতেছে। বলছে শির নেহারি, শির মানে কি? শির মানেছে মাথা, একটু আগে বললাম শির মানে কি? শির মানেছে মাথা। বলছে শির নেহারি, নেহারি মানে কি? দেখে, নেহারি মানে কি? দেখে, নেহারি মানে কি? নেহারি মানেছে দেখে, নেহারি মানেছে দেখে। এখন আর চারদিকে তাকায় না, মানে এই দিকে কি হইতেছে, ওই দিকে কি হইতেছে, পিছনে কি হইতেছে, সামনে কি হইতেছে, জাস্ট হৃদয় ভাই কি বলতেছে ওইটা ফোকাস করো, আর কিচ্ছু করো না, কারণ তাহলে তুমি কিচ্ছু বুঝবা না। হৃদয় ভাই কি বলতেছে এটা ফোকাস করো। লেটস স্টার্ট। কি বললাম? শির, শির মানেছে মাথা, নেহারি মানে কি? নেহারি মানেছে দেখে। তার মানে বলছে আমারই মানে আমার, আমারই মানে কি? আমার, আমারই মানে কি? এখানে কি বলছে? আমারই মানে আমার বলছে, আমার, আমার বলছে আমার। তার হচ্ছে নত শির, নত শির মানে নত মানে নিচু হয়ে যাওয়া, শির মানে মাথা নিচু হয়ে যাওয়া, নত শির মানে কি? মাথা নিচু হয়ে যাওয়া, মাথা নিচু হয়ে যাওয়া, মাথা নিচু হয়ে যাওয়া, মাথা নিচু হয়ে যাওয়া, নত মানে মাথা নিচু হয়ে যাওয়া। বলছে ওই শিকড় হিমাদ্রির, বলছে কি ওই
ওই মানে যে ওই যে ওইখানে দেখাইতেছে, ওইখানে শিকড় হিমাদ্রি, শিকড় হিমাদ্রি। শিকড় মানে কি চূড়া, শিকড় মানে কি, শিকড় মানে হচ্ছে চূড়া, চূড়া, চূড়া। আর হিমাদ্রি মানে কি হিমালয়, হিমাদ্রি মানে কি হিমালয়, হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়, 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 হিমালয়। তার মানে এই জায়গায় আমরা এই দুইটা লাইনে কি পাইলাম, পাইলাম হচ্ছে বলবীর, বীর সন্তানদেরকে বলতেছে যে আপনারা বলেন, তোমরা বলো সবাই, কি বলো, যে বলো, কি বলো, উন্নত মানে উঁচু, উন্নত মানে কি উঁচু, মম মানে আমার, শির মানে মাথা, আমার মাথা উঁচু, বলো তোমরা, বলো বীর সন্তানেরা, তোমরা কি বলো, যে আমার মাথা উঁচু, যে শির নেহারি আমারই মাথা দেখে, এই যে আমারই বলছে শির নেহারি মানে এসে, শির মানে মাথা, নেহারি মানে দেখে, শির নেহারি আমারই মাথা দেখে, এই যে আমারই মানে আমার, আমারই মাথা দেখে নত শির মানে মাথা নিচু হয়ে যায় কার, ওই শিকড় হিমাদ্রির, অর্থাৎ কি ওই হিমালয় চূড়ার। তার মানে কাজী নজরুল ইসলাম বলতেছে যে বলো বীর সন্তানরা যে আমার মাথাই উঁচু, বলো বীর সন্তানরা আমার মাথাই কি উঁচু, আর আমার এই মাথা থেকে এই যে হিমালয়ের শিকড় আছে, এই হিমালয়ের শিকড়ের পর্যন্ত মাথা কি হয়ে যায়, নিচু হয়ে যায়, এটাই বলতেছে উনি এখানে। আচ্ছা, এরপর দেখি কি বলছেন, বলছে আমি চির দুর্দম, আমি চির কি দুর্দম, দুর্দম মানে কি যা দমন করা যায় না, চির দুর্দম, আমি চির দুর্দম মানে কি যা কি, আমি বলতে এখানে কবিকে বুঝেছে, আমি বলতে এখানে কাকে বুঝেছে, কবিকে, যা দমন করা কঠিন, যা দমন করা কঠিন, যা কি দমন করা কঠিন, দমন করা কঠিন, যাকে দমন করা কঠিন, কি বললাম, যে আমি চির দুর্দম মানে যা দমন করা কঠিন। তারপর বলছে আমি হচ্ছে আমাকে দমন করা কঠিন, এখানে বলছে আমি চির দুর্দম, বলছে আমাকে দমন করা কঠিন। দুর্বিনীত, কি বলছে, দুর্বিনীত, দুর্বিনীত মানে কি বিনীত নয়, বিনীত নয়, দুর্বিনীত মানে কি বিনীত নয়, ঠিক আছে, দুর্বিনীত মানে কি বিনীত নয়, এটা কোথায় লিখবো, সবখানে তো লিখে ফেলছি। দুর্বিনীত মানে কি বিনীত নয়, বিনীত নয়, বিনীত নয়, বিনীত নয় মানে আমি বিনয় স্বীকার করি না, অন্যায়ের বিরুদ্ধে বিনয় স্বীকার করি না, এটাই বলতেছে অন্যায়ের বিরুদ্ধে কি করি না, বিনয় স্বীকার করি না, এটাই বলতেছে। তারপর হচ্ছে নৃশংস, নৃশংস মানে হিংস্র, নৃশংস মানে কি হিংস্র, হিংস্র, নৃশংস মানে হিংস্র। তার মানে আমি কিরকম, আমি এরকম যে আমাকে দমন করা কঠিন, আমি কিরকম, আমি বিনীত না, আমি কিরকম, আমি সে হিংস্র, আমি কেমন, আমি সে হিংস্র। তারপর হচ্ছে মহাপ্রলয়, মহাপ্রলয় মানে ভয়ানক ধ্বংস, মহাপ্রলয় মানে ভয়ানক ধ্বংস, ভয়ানক ধ্বংস, ভয়ানক ধ্বংস। এক মিনিট, কি বলছে, ভয়ানক ধ্বংস, আমি ভয়ানক ধ্বংস, ধ্বংস। তার মানে এই যে লাইনটা বলছে, কি বলছে, বলছে যে বলো বীর, বীর সন্তানরা তোমরা সবাই বলো, কি বলো, যে বলো আমার মাথা উঁচু, অর্থাৎ কি উন্নত মানে উঁচু, মম মানে আমার মাথা, শির মানে মাথা, তার মানে আমার মাথা উঁচু, বলো বীর সন্তানরা কি বলো, যে আমার মাথা উঁচু। শির নেহারি অর্থাৎ কি এই যে শির, অর্থাৎ কি এই যে আমার মাথা, নেহারি মানে দেখে, আমার মাথা দেখে, এই যে আমারই শির নেহারি আমারই, অর্থাৎ কি আমার মাথা দেখে নত শির, অর্থাৎ কি মাথা নিচু হয়ে যায় কার, ওই হিমালয়ের চূড়া পর্যন্ত মাথা নিচু করে ফেলে, কার মাথা দেখে, আমার মাথা দেখে। বলতেছে আমি কেমন, আমি হচ্ছে চির দুর্দম মানে কি যা দমন করা কঠিন, আমাকে দমন করা যায় না, আমি চির দুর্দম, আমাকে দমন করা কঠিন। বলতেছে দুর্বিনীত, আমি বিনীত না, আমি কি না, আমি বিনীত না। বলতেছে নৃশংস, আমি সে হিংস্র, আমি খুব বেশি হিংস্র। বলতেছে মহাপ্রলয়, ভয়ানক ধ্বংস, আমি আবার ভয়ানক ধ্বংস। তার বলতেছে আমি নটরাজ, নটরাজ মানে শিবকে বলতেছে, নটরাজ বলতে কাকে বলতেছে, শিবকে বলতেছে, শিব। নটরাজ বলতে কাকে বলতেছে, নটরাজ বলতেছে দেবতা শিবকে বলতেছে, দেবতা শিবকে বলতেছে। নটরাজ বলতে কাকে বলতেছে, দেবতা শিব, দেবতা শিব। বলছে আমি নটরাজ, আমি কেমন, আমি নটরাজ, আমি স্লাইকোন, এটা ধ্বংস হিসেবে স্লাইকোনটা উল্লেখ করছে, আমি ধ্বংস, আমি কি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপ পিতৃর। বলতেছে আমি কি, আমি সে স্লাইকোন, স্লাইকোন বলতে গেলে কি বলতেছে, স্লাইকোন বলতেছে না ধ্বংস বলতেছে, ধ্বংস, আমি ধ্বংস মানে ভয়ানক ব্যাপার বোঝানোর জন্য এই স্লাইকোনটা উল্লেখ করছে, যে আমি স্লাইকোন, আমি ধ্বংস। বলছে আমি মহাবয়, আমি কি, আমি কি, আমি সে মহাবয়। বলছে আমি বলছে আমি অভিশাপ পিতৃর, এই পিতৃরে অনেকে পাবে পৃথিবীর, এই পিতৃরে অনেকে কি পাবে পৃথিবীর, কিন্তু এটা কি না, এটা পৃথিবীর না, এটা কি না, এটা পৃথিবীর না, এটা কি না, এটা পৃথিবীর না। এটা হচ্ছে ব্যান রাজার পুত্রের কথা বলছে, ব্যান রাজার পুত্র, এটা হচ্ছে ব্যান রাজার পুত্র, ব্যান রাজার পুত্র, ব্যান রাজার পুত্র, যাকে কি করা যেত না, যাকে দমন করা যেত না, যাকে সহজে কি করা যেত না, প্রতিরোধ করা যেত, ব্যান রাজার পুত্র, ব্যান রাজার পুত্র। বলছে আমি মহাবয়, আমি অভিশাপ পিতৃর, এই অভিশাপ পিতৃর, এটা হচ্ছে পিতৃর মানে ব্যান রাজার পুত্রকে বোঝাইছে, ব্যান রাজার পুত্রকে বোঝাইছে। আচ্ছা, এবার এইটা আবার একটু ব্যাখ্যা দিই, এখানে যা যা বললাম এগুলো আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো বলবীর, বলছে বলবীর, বলো বীর সন্তানরা, বলো বীর সন্তানরা, বলো উন্নত মহর্ষি, অর্থাৎ আমার মাথা উঁচু,
আমার মাথা উঁচু, বলো আমার মাথা উঁচু। উন্নত মানে কি উঁচু, তারপর ম মানে কি আমার, মাথা শির মানে মাথা, বলছে শির নেহারি, অর্থাৎ কি শির মানে কি মাথা, নেহারি মানে কি দেখে, তাহলে আমার মাথা দেখে, বলছে আমারই মানে আমার মাথা দেখে। নত শির মানে কি হয় নিচু হয়ে যায়, কি হয়ে যায় ওই মানে কি ওর, কার, এই শিখর হিমাদ্রি। শিখর মানে কি, শিখর মানে সিধা চূড়া, আর হিমাদ্রি মানে কি হিমালয়, তার মানে হিমালয়ের চূড়া পর্যন্ত আমার মাথা দেখে নত স্বীকার করে। আমি চির দুর্দম, অর্থাৎ আমাকে দমন করা যায় না, দমন করা খুবই কঠিন। দুর্বিনীত, দুর্বিনীত মানে কি যেটা বিনীত নয়, আমি বিনীত না। বলছে নৃশংস, আমি সিধা একেবারে ভয়ানক হিংস্র। বলছে মহাপ্রলয় মানে কি ভয়ানক ধ্বংসের। বলছে আমি নটরাজ, আমি দেবতা শিব। আমি স্লাইকুন, ধ্বংস হিসেবে উল্লেখ করছে, আমি স্লাইকুন, আমি ধ্বংস। তার বলছে আমি মহাবয়, আমি মহাবয়, আমি অভিশাপ পিতৃর, অর্থাৎ কি ব্যান রাজার পুত্রের কথা বলছে। ব্যান রাজার পুত্র ছিল এরকম যে সে তোমার অভিশাপ দিত, তাকে অভিশাপ দেওয়ার পরেও সে কি শক্তিশালী ছিল, এরকম একটু ব্যান রাজার পুত্র। ব্যান মানে কি, ব্যান মানে একজন ব্যক্তি, আর এই ব্যক্তির ছেলের নাম হচ্ছে যা ব্যান রাজার পুত্র নাম হচ্ছে যা পিতৃর, ব্যান রাজার পুত্র নাম হচ্ছে পিতৃর। এই জায়গাটা এই বলছে আর কি, ঠিক আছে। ব্যান রাজাকে ভাই, ব্যান রাজা হিন্দু পুরাণে একজন রাজা ছিলেন যে কিনা মনে করে যে পিতৃর, কবি নিজেই বয় শূন্য, অথচ অন্য কারোর জন্য বয়। আচ্ছা, ব্যান রাজার পুত্র মানে কি, ব্যান একজন হচ্ছে রাজা, রাজার ছেলের নাম ছিল যে ব্যান, বলছো কি পিতৃর ব্যান রাজার একটা ছেলে ছিল, নাম ছিল পিতৃর, যে ছিল কি, যে ছিল অভিশাপ, এই পিতৃর অভিশাপ ছিল, এটা বলছে। আচ্ছা, ব্যান রাজার পুত্রের নাম কি, ব্যান রাজার পুত্রের নাম হিসেবে পিতৃর। এনে বলছে না যে আমি অভিশাপ পিতৃ, অর্থাৎ কি এই পিতৃর হিসেবে ব্যান রাজার পুত্র। পোলাপান যা করলে পৃথিবীতে আইসা। আচ্ছা, এবার কি বুঝতে পারছি? আচ্ছা, পিতৃর নিয়ে আবার কথা বলবো। বা নটরাজ মানে কি, রত্নরাজ মানে শিব। আর ব্যান রাজার পুত্র পিতৃ ছিলেন একজন সর্বজনীন শাসক, মানে পিতৃর ব্যানের পুত্র আর কি, আর উনি ছিলেন সর্বজনীন শাসক, ছিলেন একজন সর্বজনীন শাসক ছিলেন, বুঝছো কি, উনি ছিলেন সর্বজনীন শাসক। এবার দেখো এখানে কি বলছেন, কবি বলছেন কি বলছেন, তিনি একজন বিদ্রোহী, যাকে কি করা যায় না, যাকে দমন করা যায় না। বলছেন যিনি শত্রুর কাছে কি নির্দয়, নিষ্ঠুর, অন্যায়ের অকল্যাণ রুখে দিতে তিনি স্লাইকুন হয়ে মহাপ্রলয় সৃষ্টি করে সবকিছু ধ্বংস করতে পারেন, যেমন করে নটরাজ তথা শিব তাণ্ডব চালিয়েছিল। পৃথিবীর শোষক নির্যাতকদের প্রতি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলছেন তিনি তাদের জন্য ভয় এবং অভিশাপের কারণ। দুর্বিনীত মানে কি, যাকে দমন করা কঠিন। বুঝতে পারছি? এবার কারো কোনো কুইশন থাকলে বলো, উল্টাপাল্টা কেউ কমেন্ট করবা না, যদি কোনো কুইশন থাকে তাহলে বলো, এই জায়গাটা আমি প্রকাশ করবো। যদি কারো কোনো কুইশন থাকে এরকমভাবে বোঝানোর পরে যদি কুইশন থাকে তারপরে বলো, উল্টাপাল্টা কেউ কমেন্ট করবা না। এই যে এখন আইসা একজন কমেন্ট করছে ইসমাইল হাসান রাতুল, যে গাইস কে দীপকালাকে মিস করছো। কি রে ভাই, দীপকালাকে মিস করতে হবে কেন, ক্লাস করতেছো, এখানে দীপকালাকে কেন মিস করতে হবে বলো। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে বলো, ঠিক আছে। ক্লিয়ার থাকলে সবাই সি লিখবা, যদি সব কিছু ক্লিয়ার থাকে, আর সবচেয়ে বেশি বুঝতে পারলে ইউসি লিখবা, তাইলে হবে, তাইলে আমি বুঝতে বুঝছো। এটাই পৃথিবীর নাম না, এটা পিতৃর মানে যা একজন সর্বজনীন শাসক ছিলেন। আচ্ছা, দুর্বিনীত কি, যাকে দমন করা কঠিন। এই যে দুর্বিনীত নিয়ে আমি কথা বলছি না, দুর্বিনীত হয়েছে বিনীত নয়, দুর্বিনীত রয়েছে বিনীত নয়। এই যে বললাম বিনীত নয়, দুর্বিনীত, দুর্বিনীত মানে বিনীত নয়। আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই ভাইয়া, ধন্যবাদ। ইউসি সবাই একটু জটপট কমেন্ট করি, সামনের প্যারাতে চলে যাবো। এই জায়গায় উনি মূলত এটাই বোঝাইতে চাচ্ছেন যে আমি একজন বিদ্রোহী মানুষ, যে বিদ্রোহী করে আমি কি করতে পারি, আমাকে কেউ করে না। আমি সে এমন বিদ্রোহী যাকে সহজে দমন করা যাবে না, যিনি সূত্রের কাছে কেমন নির্দয় এবং নিষ্ঠুর। তিনি এরকম মানুষ যে অকল্যাণ এবং এই অন্যায়কে রুখে দিতে উনি স্লাইকুনের মহাপ্রলয় সৃষ্টি করতে পারেন। তারপর উনি এরকম মানুষ, নটরাজ তথা শিব তাণ্ডব চালিয়েছিল যে এরকম তাণ্ডব চালাইতে পারেন। তারপর উনি এরকম মানুষ যে পৃথিবীর যে শোষক নির্যাতিতদের প্রতি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলছেন তিনি তাদের কি, তাদের জন্য ভয় এবং তাদের জন্য কি, তাদের জন্য অভিশাপ। এটা উনি বলছেন, এ আর কি। আশা করি বুঝতে পারছি। বুঝতে পারছি, সামনে এগিয়ে যান, ধন্যবাদ। এবার দেখো কি বলছে,
এবার কি বলছে আমি দুর্বার, দুর্বার মানে কি যাকে সহজে প্রতিরোধ করা যায় না। দুর্বার মানে কি বলছে, প্রথম লাইনটা বলছে কি, প্রথম লাইনটা বলছে যে আমি হচ্ছে দুর্বার, আমি হচ্ছে কি, আমি হচ্ছে দুর্বার, আমি হচ্ছে দুর্বার, দুর্বার, দুর্বার। দুর্বার মানে কি, দুর্বার মানে হচ্ছে যাকে সহজে প্রতিরোধ করা যায় না, যাকে এই মসমস, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। দুর্বার মানে কি, যাকে সহজে প্রতিরোধ করা যায় না, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। দুর্বার মানে কি, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। কি বলছি, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। দুর্বার মানে কি, ভাইয়া একটু ফাস্ট করে নামাজ পড়তে হবে তো। হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে হবে। বলছে আমি দুর্বার, আমি দুর্বার মানে কি, যাকে আমাকে সহজে প্রতিরোধ করা যায় না। আমি এরকম যে আমাকে সহজে কি করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। বলছে আমি ব্যঙ্গে করি সব চুরমার, মানে সব কিছু ব্যঙ্গে ফেলি। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি কিরকম, আমি হচ্ছে অনিয়ম উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল মানে কি, নিয়ম মানি না। অনিয়ম মানে নিয়ম মানি না, এই উচ্ছৃঙ্খল সেম কথাই বলছে যে আমি অনিয়ম, তারপর কি উচ্ছৃঙ্খল মানে নিয়ম মানে না, নিয়ম মানে না, নিয়ম মানে না, কোনো নিয়ম মানে না, নিয়ম মানে না, নিয়ম মানে না। বলছে আমি দলে যাই, দলে যাই মানে কি, ভুলে যাই। দলে যাই মানে কি, দলে যাই মানে সেটা পা দ্বারা মুড়ানো বা পদদলিত করা। দলে যাই, পা দ্বারা মুড়ানো বা পদদলিত করা, পদদলিত করা, পদ হেস, পা দ্বারা মুড়ানো বা এই রে কি শুরু হইল আমার সাথে। দলে যায় মানে কি, দলে যায় মানে হচ্ছে পা দ্বারা মুড়ানো, পা দ্বারা কি করা, পা দ্বারা মুড়ানো, মুড়ানো। অথবা হচ্ছে পদদলিত করা, পদদলিত করা, পা দ্বারা কোনো কিছু ভেঙে ফেলা আর কি, পা দ্বারা কোনো কিছু ভেঙে ফেলা। আমি দলে যাই যত বন্ধন, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি কি করি না, মানি না কোনো আইন। আমি বরাতরি, বরাতরি কি করি, বরাডুবি, আমি বরাতরি করি বরাডুবি। বরাডুবি মানে কি, সর্বনাশ। বরাডুবি মানে কি, বরাডুবি মানে হচ্ছে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। বরাতরি করি কি, বরাডুবি। আমি হচ্ছে টর্পিডো, টর্পিডো বলতে হচ্ছে সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এমন ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে টর্পিডো। টর্পিডো মানে কি, টর্পিডো মানে সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়, সাবমেরিন, সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করা হয়, করা হয় এমন ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, এমন ক্ষেপণাস্ত্রের নাম কি, এমন ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে টর্পিডো। আমি ভীম বা সমান মাইন, ভীম মানে হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন। এই ভীম বলো না, এই যে ভীম, এই ভীম বলতেছে মহাভারতের পঞ্চপাণ্ডবের তৃতীয় জন, মহাভারতের পঞ্চপাণ্ডবের কি, তৃতীয় জন, মহাভারতের পঞ্চ পাণ্ডবের, পাণ্ডবের দ্বিতীয় জন, দ্বিতীয় জন। কি বলছে, আমি ভীম বা সমান মান বলছে মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন, দ্বিতীয় জন। আচ্ছা দ্বিতীয় জন অর্থাৎ কি, এখানে বিশাল এবং ভয়ঙ্কর, বিশাল এবং ভয়ঙ্কর হিসাবে ব্যবহার করছে। আচ্ছা এখানে কি বিশাল এবং ভয়ঙ্কর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা এবার একটা আমরা একটু দেখি, এবার আমরা একটু দেখি। হ্যাঁ কি বলছি, এই জায়গায় কি কি বলছে, বলছে আমি দুর্বার অর্থাৎ কি, আমাকে সহজে প্রতিরোধ করা যায় না। আমি ব্যঙ্গে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল অর্থাৎ কি, আমি কোনো নিয়ম মানি না। আমি দলে যাই, আমি ভুলে যাই, পা দ্বারা মুড়াই ফেলি সব বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি বরাতরি করি বরাডুবি, আমি বরাতরি সর্বনাশ করে ফেলি। আমি টর্পিডো, মানে টর্পিডো বলতে এখানে ভয়ানক ব্যাপার ব্যবহারের জন্য এটা উল্লেখ করছে এই ওয়ার্ডটা। আমি ভীম বা সমান মাইন, ভীম মানে হচ্ছে যা তোমার মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন, যারা হচ্ছে ভয়ঙ্কর, বিশাল এবং ভয়ঙ্কর, এই অর্থে এটা ব্যবহার করছে এখানে, আর কিছু না। আচ্ছা এবার দেখি আমরা, এবার দেখি কবি বলছেন কি বলছেন। এই যে দেখো এখন ক্লাস হয়েছে, এখনো মনে আধা ঘন্টা ক্লাস হয় নাই, ঠিক আছে, ও 43 মিনিট হয়ে গেছে, 43 মিনিট ক্লাস হয়েছে, সব চলে যাচ্ছে। টর্পিডো মানে কি বললাম তো, টর্পিডো মানে কি, টর্পিডো মানে সেটা সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এমন ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে টর্পিডো, ঠিক আছে, বুঝতে গেছি। আচ্ছা এই আর এ করবে না, হ্যাঁ উল্টা পাল্টা কেউ কমেন্ট করবে না। এত কমেন্ট করে কেন রে ভাই, বুঝলাম না, পোলাপানে এত কমেন্ট করে। আচ্ছা বলছে কি, কবি বলছেন কি বলছেন, বলছেন যে তিনি শাসকের আইন মানে না। এই যে বলছে আমি দুর্বার, আমি ব্যঙ্গ করি সব চোরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, অর্থাৎ কি শাসকের কোনো আইন মানেন না। তিনি কি করেন, সব কিছু ব্যঙ্গে চুরমার করে দিতে পারেন। অন্যায়ের বিরুদ্ধে তাকে কোনোভাবে কি করা যাবে না, দমন করা যাবে না।
তিনি শাসকের নিয়ম কানুন শৃঙ্খলা মানেন না, তাদের সমস্ত অন্যায়ের নিয়ম শৃঙ্খলের বিরুদ্ধে তিনি অনিয়ম উচ্ছৃঙ্খল, তিনি বিদ্রোহী, তাকে কোনো নিয়ম কানুন শৃঙ্খলে বন্ধনে কি করা যায় না, আটকানো যাবে না। তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, কি উচ্চারণ করেন, যে শোষক গোষ্ঠীর সকল প্রকার অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে ভাসমান মাইন্ড বা টর্পিডো হয়ে ধ্বংস করে দেবেন, এটাই উনি এখানে বলতেছেন, আর কিছু না। ভীম ভাসমান আরেকবার বলেন, ভীম মানে কি, ভীম মানে হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন, এখানে ভয়ঙ্কর অর্থে ব্যবহার করেছে এটা, আর কিছু না। আশা করি বুঝতে পারছি। কারো কোনো কোয়েশন থাকলে বলো। এবার কারো কোনো কোয়েশন থাকলে বলো। একজনে বলতেছে এটা ক্লাস না, এটা হচ্ছে কমেন্ট, তারপরে এটা আরেকজনে এসে রিপ্লাই দিচ্ছে যে রাইট, তার মানে তুমি কি করতেছো, তুমিও তো সেই কাজটাই করতেছো, যে ক্লাস না করে তুমি কমেন্ট করতেছো, তাহলে তোমারও তো একই কথা হইলো, ঠিক আছে না? ব্যাপারটা এরকম হয়ে গেল না যে কুকুর কামড় দিছে, তুমি কুকুরকে কামড় দিয়ে দিছো। আচ্ছা ভাইয়া, মাইন্ড মানে কি? মাইন্ড মানে যেটা হচ্ছে যে এটা এক ধরনের অস্ত্র, যেটা দ্বারা মনে করছে এক জায়গায় পুঁতে রাখলে তারপর এটার উপরে যদি পাড়া পড়ে বা কোনো কিছু আঘাত পড়ে তাহলে এটা বিস্ফোরিত হয়ে যায়, বুঝছো কি, এ আর কি। টর্পিডো মানে তো বললাম, টর্পিডো মানে হচ্ছে সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এমন ক্ষেপণাস্ত্র নাম হচ্ছে টর্পিডো, আর কি। দলে যাই মানে কি, ভুলে যাই, যত বন্ধন দলে যায় মানে পা দ্বারা কি করি, পা দ্বারা মোড়ানো বা পদদলিত করি, এটা বলছে এখানে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া ক্লিয়ার। লাইভ বলতেছে কবিতা চাইলে কবিতা রেখে সহজ ভাষায় লিখতে পারতো, পারে নাই, এর জন্য লিখা নেই। ভাইয়া মাইন্ড মানে কি? মাইন্ড মানে তো বললাম, ঠিক আছে ভাই, তাড়াতাড়ি পড়েন। একজন এসে বলতেছে ভাইয়া তাড়াতাড়ি পড়েন। আচ্ছা এবার দেখো, এবার কি বলছে, আমি কি, আমি হচ্ছে দুর্জুটি, আমি এলোকেশে জ্বর অকাল বৈশাখে, বলছে যে এই দুর্জুটি দ্বারা কাকে বোঝাইছে, এই দুর্জুটি দ্বারা সেম শিবকে বোঝাইছে, এই দুর্জুটি দ্বারা কাকে বোঝাইছে, এই দুর্জুটি দ্বারাও কি শিবকে বোঝাইছে, অর্থাৎ কি শিবের মাথায় যে চুল ছিল এই চুলকে বোঝাইছে এই দুর্জুটি, এটা কাকে বোঝাইছে, শিব, দেবতা শিবকে বোঝাইছে। বলছে আমি দুর্জুটি, আমি এলোকেশে জ্বর অকাল বৈশাখের, অর্থাৎ কি বৈশাখ মাসে দেখবো প্রচুর পরিমাণে জ্বর হয়। তোমরা গ্রামে কেউ বাস করো, মানে গ্রামে আসো, এখানে গ্রামে কেউ তাকে এরকম কেউ আসো, গ্রামে তাকে এরকম কেউ আসো এখানে, বলো গ্রামে আসো এমন কেউ আসো, নাই মনে না? আচ্ছা যারা গ্রামে থাকো তোমরা দেখবা যে বৈশাখ মাসে দেখবা যে প্রবল পরিমাণে জ্বর আসে, প্রবল পরিমাণে বৃষ্টি আসে, এত পরিমাণে বাতাস, মানে যে মনে হয় যে গড় উড়ায় নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা তৈরি হয়। এইটাই বলতেছে যে আমি এলোকেশের জ্বর অকাল বৈশাখীর। এই যে শিবের মাথার যে চুল, শিবের মাথার যে ঝুটি, এই ঝুটি পর্যন্ত নড়ে যায় কখন, এই এলোকেশে যখন বৈশাখীর এই এলো জ্বরটা আসে, বুঝছো কি, এটাকে বোঝাইছে এখানে, বুঝতে পারছি? তার মানে এইটাই বলছে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী স্রোত বিশ্ব বিধাত্রী। স্রোত মানে কি, স্রোত মানে তোমার পূর্ত, স্রোত মানে পূর্ত, বলছে আমি বিদ্রোহী স্রোত মানে আমি বিদ্রোহী পূর্ত বিশ্ব বিধাত্রী, বিধাত্রীর মানে স্রষ্টার। এখানে মূলত তোমরা আবার এটাকে অন্যভাবে নিও না, এটা জাস্ট হচ্ছে কবি শক্তিশালী ওয়ার্ড ব্যবহার করার জন্য এরকমটা লিখছে, কারণ স্রষ্টার কোনো পূর্ত হয় না। তারপরে মনে করছে এটা কবি হচ্ছে শক্তিশালী উল্লেখ করার জন্য এটা লিখছে, আর কিছু না। মিম ইসলাম আইসা একটা কমেন্ট করছে, সুত মানেছে পূর্ত, সে এসে যা তোমার ক্লাস করবে, ঘুমায় ক্লাস করবে, ঘুমতে উঠবে, ওইটা একটা কমেন্ট করবে, দেখবে যে দেখি হৃদয় ভাই কি করতেছে, তারপর হৃদয় ভাইকে দেখবে যে হৃদয় ভাই কোন কথাটা বলছে, এটা একটা কমেন্ট করবে, কমেন্ট করার পরে তারপর সে আবার কি ঘুমাবে, তারপর আবার একটু পরে ঘুমতে উঠবে যে দেখি ভাই কি পড়ায় ফেললো, আচ্ছা কি, এই একটা অবস্থা। এরকম অনেকে আছে, ঠিক আছে, যে অন্য জায়গায় যায় মনে হচ্ছে ফেসবুক স্ক্রলিং করতেছে, এই সেই করতেছো, তারপর আর ক্লাস করার কোনো ইয়াও নেই, বুঝছো? আচ্ছা এবার দেখি, একজন এসে বলছে আজকেও আমাকে চেনে না, বলে তোমাকে চিনলে কি এমন হইতো বলো, আজকেও আমাকে চিনে না বলে কি হইতো তোমাকে চিনলে বলো? আচ্ছা তার মানে কি বলছে, যে আমি দুর্জুটি, অর্থাৎ কি আমি শিবের মাথার যে জুটি আছে না, এই শিবের মাথার জুটি, যেটা এলোকেশের জ্বর অকাল বৈশাখী, মানে এটাই এলোকেশের জ্বর অকাল বৈশাখী। পরে বলতেছে আমি বিদ্রোহীর পূর্ত, কার, এই বিশ্ব বিধাত্রীর পূর্ত, আমি এটা শক্তিশালী হিসাবে ব্যবহার করছে। দেখো কি বলছে এরপর, বলছে যে কবি এখানে নিজেই কি জটদারি শিবের সাথে তুলনা করছেন। অকাল বৈশাখীর জ্বরে শিবের জটদারি এলোনুচল স্থির থাকে না, তিনি নিজেকে বিধাতার বিদ্রোহী পূর্ত হিসেবে অভিহিত করছেন। এটা মূলত হচ্ছে শক্তিশালী হিসেবে ওনার বিদ্রোহী চেতনাকে আরো গভীরভাবে ফুটায় তোলার জন্য উনি এই কথাটা বলছেন এখানে। আশা করি বুঝতে পারছি, কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। আচ্ছা এরপর আমরা তাহলে সামনে আগে
সামনে আগাই দেখি, সামনে আগাই। কি বলতেছে? বলবীর। আবার বলতেছে বলবীর। এবার তোমরাই বলো এই উন্নত শব্দের অর্থ কি? এই উন্নত শব্দের অর্থ কি? তোমরাই বলো এই উন্নত শব্দের অর্থ কি? বলো। আমি এটা প্রথম লাইনে ব্যাখ্যা দিয়েছিলাম, ঠিক আছে না? পূর্তের মানে কি ভাইয়া? আবার মেরে ফেলো তো আমাকে। পূর্তের মানে কি? বিদ্রোহী পূর্ত, সন্তান, এটা বলেছে। কি বললাম? বললাম যে এই উন্নত শব্দের অর্থ কি? উন্নত মানে কি বলো? উন্নত মানে কি? ওয়েবসাইটে ক্লাস 100 গুণ ভালো, এত কমেন্ট দেখে মাথা বউ করছে। আচ্ছা, উন্নত মানে উঁচু। ওয়েবসাইটে ক্লাস তোমার পেড বেসের ক্লাসগুলো ওয়েবসাইটে আমরা নিই। আচ্ছা, যাই হোক, তোমরা, আচ্ছা তোমাদেরকে একটা কথা মনে করাই দিই। তোমাদেরকে কি মনে করাই দিছি? একটা কথা কি মনে করাই দিছি? যে আমাদের যে ফ্রি বুকিং চলতেছে, এটা মনে নাই তোমাদের? না, যাও মনে করাই দিলাম আবার। ফ্রি বুকিং চলতেছে। এই ফ্রি বুকিংটা যারা করবা তোমাদের জন্য ডিসকাউন্ট আছে। তোমাদের জন্য কি আছে? ডিসকাউন্ট আছে। তো ফ্রি বুকিংটা করে ফেলো। আর একটা কথা মনে করে দিই, কি, আগামীকাল রাত্রে সন্ধ্যা 7টায় আমাদের লাইভ হবে বিস্তারিত রিস্টার্ট বেস এফআরবি 4.1 কোর্সের, ঠিক আছে? 4.1 কোর্সের বলছেন ভাইয়া? ও বলছি, এটা বলে ফেলছি। জি ভাই, মনে করে দিচ্ছেন তো? ও আচ্ছা, বলছি না? বলার পরেও যদি ফ্রি বুকিং তুমি না করো, বুঝতে পারবে টাকা পয়সা লাগতেছে ফ্রি বুকিং করতে? না, লাগতেছে না। তাহলে করো ফ্রি বুকিংটা, ঠিক আছে? সবাই ফ্রি বুকিং করে ফেলো। আচ্ছা, তারপরে উন্নত মানে উঁচু। ম মানেছে কি? আমার। শির মানেছে মাথা। তার মানে আবার বলতেছে বলবীর। কি বলো? যে চির উন্নতম অবশ্যই, মানে আমার মাথাটা একেবারে অলওয়েজ উন্নত। এবার বলতেছে আমি সৃষ্টি, অর্থাৎ কি কবি নিজেই সৃষ্টি, আবার কবি নিজেই ধ্বংস, কবি নিজেই লোকালয়, কবি নিজেই কি শ্মশান। লোকালয় মানে কি? যেখানে জনসাধারণ বাস করে, যেখানে জনসাধারণ থাকে, যেখানে কি কোলাহল থাকে, যেখানে জনসাধারণ থাকে, যেখানে কোলাহল থাকে। শ্মশান মানে কি? একেবারে নিস্তব্ধ পরিবেশ, নিস্তব্ধ, যেখানে সে একেবারে নিস্তব্ধ, নির্জন অথবা নিস্তব্ধ একেবারে। শ্মশান মানে নির্জন এবং নিস্তব্ধ। ছয় মাত্রাতে এফআরবি 4.0 কোর্স চালু হইতো। এফআরবি 4.0 কোর্সের ভর্তি তো আমাদের ক্লোজ করে দিচ্ছে, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এফআরবি 4.0 কোর্সে ভর্তি হইতে পারে নাই। এখানেও যারা আছে, অনেকেই আছে যে ভর্তি হইতে পারে নাই, ঠিক আছে? তো এইটার জন্যই মূলত আমি কি করলাম, আমরা এফআরবি 4.1 কোর্সটা চালু করলাম রিস্টার্ট বেস। যারা এই টেস্ট পরীক্ষা দিচ্ছে, টেস্ট পরীক্ষার জন্য ভর্তি হইতেছে না, এর জন্য, ঠিক আছে? আর কি, তো এটার জন্য তো কিভাবে করবো ফ্রি বুকিং? আর ফ্রি বুকিং এর জন্য উপরে তো দেওয়াই আছে, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকো, টিকা তোমার ফ্রি বুকিং করে ফেলো। সবাই ক্যাপশনে ঢুকো, লিঙ্ক দেওয়া আছে, দেখো এই লিঙ্কে ঢুকা ফ্রি বুকিংটা করে ফেলো। তোমরা সবাই ফ্রি বুকিংটা করে ফেলো, তাহলে ডিসকাউন্টে ভর্তি হতে পারবে আর কি। এটা তো সবচেয়ে বড় কথা। আচ্ছা, ফ্রি বুকিংটা করে ফেলো সবাই ফ্রি বুকিংটা কি করে ফেলো, কেমন? আচ্ছা, এবার দেখি কি বলছে, আমি অবসান, আমি কি নিবাসন। বলতেছে কি আমি কি অবসান, আমি কি নিবাসন। নিবাসন হয়েছে রাতের শেষ সময়ের সূর্য। নিবাসন মানে কি? রাতের শেষ সময়ের সূর্য। এবার আবার সবাই কমেন্ট করে যে ভাই রাতের শেষ সময়ের আবার সূর্য হয় নাকি? রাতের শেষ সময়ের সূর্য, শেষ সময়ের কি সূর্য, রাতের শেষ সময়ের সূর্য। নিবাসন মানে কি? নিবাসন মানে রাতের শেষ সময়ের সূর্য, রাতের শেষ সময়ের সূর্য। ভাইয়া আমার কমেন্ট কি দেখেন না? একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, বলো। রাতের শেষ সময় সূর্য হচ্ছে নিবাসন, মিম ইসলাম। ওই যে বললাম না যে মিম তাকে খালি ঘুমাই আটি আছে না? আচ্ছা, আমি ভর্তি আছি। আচ্ছা, তোমরা যারা আমাদের এই এফআরবি 4.0 কোর্সে ভর্তি আছো, তোমাদের কাছে কি মনে হয় হৃদয়ের ক্লাসটা কিরকম মনে হয় তোমাদের কাছে? ভাইয়া ফ্রি বুকিং করার সময় যে লেখা আসে কোন কোর্স কিনবো, ওইটা কি দেবো, এটা কি বুঝি না। তোমার মনে করো যে তুমি চাইলে বান্ডেল কোর্সে দিতে পারো, তোমার যে কোনো একটা দিতে পারো, তোমার সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা। তুমি যদি সবগুলা ক্লাস কোর্সে ফ্রি বুকিংয়ের যেটা বললাম যে তোমার সবগুলার সাবজেক্টে যদি ভর্তি হতেছো তাহলে বান্ডেল কোর্সে দিবা, গ্রুপ সাবজেক্টে দিলে গ্রুপ সাবজেক্ট দিবা। যদি মনে করো যে শুধুমাত্র যে না শুধুমাত্র বাংলা ইংরেজি আইসিটিতে করতে হবে, এইটা ক্লিক করবা, তোমার যেটা ইচ্ছা এটা ক্লিক করতে হবে, পরে আবার চেঞ্জও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, পিনাক পানির ভ্রমূর্তি চলকে, এটা 80, এখনো তো 80 নেই, 80 আগে 80, তারপর দেখি ভাইয়া সবগুলার এমসিকিউ করাবেন প্লিজ, একটু অবশ্যই করাবো, অনেক বেশি ভালো বোঝান আপনি ভাইয়া, অস্থির বোঝান না। এফআরবি 4.0 পোলাপান আছে এখানে, তার মানে বুঝতে পারছি আমি, কিন্তু এটা এর জন্যই বলছি যে এফআরবি 4.0 কোর্সে পোলাপান আছে কিনা, এখানে ক্লাস করতেছে কিনা, হ্যাঁ এটা আর কি।
এরপর আমরা সামনে আগে, তার মানে কি বলতেছে, রাতের শেষে ভোরের আগমনের মধ্য দিয়ে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি কবি তার বিদ্রোহী সত্তার মধ্যে কি ধ্বংসের মধ্য দিয়ে নতুন করে সৃষ্টি করার অভিপ্রায় ব্যক্ত করছেন। আচ্ছা, আজান দিছে, আমরা 1 মিনিট নীরব থাকি। আজান দিছে, আমরা 1 মিনিট নীরব থাকি সবাই। এক মিনিটের জন্য বিরতি দিছি, 190 জন চলে আসছে। চিন্তা করো, মানে কি পরিমাণে এনার্জি ওনাদের, ঠিক আছে? মানে 1 মিনিট বিরতি পাইছে, মানে চলে যেতে হবে, যা দেখতে হবে ফেসবুকে কে কি করতেছে না করতেছে, বুঝছো কি? এই হচ্ছে তোমাদের অবস্থা। যাই হোক, কিছু বলার নাই তোমাদেরকে, কিচ্ছু বলার নেই। হ্যাঁ, আচ্ছা, সামনে আগে, আমরা সামনে আগে, সামনে আগে, নামাজের তো টাইম হয়ে যেতেছে। আমরা একটু সামনে আগাই, আর একটু সামনে আগাই, সামনে আগাই, সামনে আগাই, কেমন? নামাজের সময় হয়ে যেতেছে। যাই হোক, আমি আছি, মিমাইশা বলতেছে আমি আছি। হ্যাঁ, তুমি যে কেমন আছো এটা তো জানি, তুমি তো ঘুমায় ঘুমায় আছো। হ্যাঁ, এটা তো আমরা জানি, ঘুমায় ঘুমায় যাচ্ছ। ভাইয়া সৃজনশীল লেখার নিয়মটা একটু দেখাই দিলে ভালো হতো। ভাইয়া শুরু করেন, নামাজ পড়তে হবে। রাইট। আমি ইন্দ্রাণীর স্রোত হাতে সাদে বালো সূর্য, বলছে কি আমি ইন্দ্রাণীর স্রোত। স্রোত মানে আগে বলছি কি, আচ্ছা এই স্রোত মানে আগে কি বলছিলাম বলো, একটু কমেন্ট করেছে সবাই। এই স্রোত মানে আগে কি কমেন্ট এই কি বলছিলাম বলো, একটু কমেন্ট করে। ইন্দ্রাণী মানে কি? ইন্দ্রাণী মানে ইন্দ্রের পুত্র। ইন্দ্রাণী মানে কি? ইন্দ্রাণী মানে ইন্দ্রের পুত্র, ইন্দ্রের পুত্র। সবাই স্রোত মানে কি বলছিলাম এটা একটু কমেন্ট করো। ইন্দ্রাণী, ইন্দ্রাণী মানে ইন্দ্রের পুত্র। ইন্দ্রের পুত্র জয়ন্তকে বোঝাইছে, জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত। ইন্দ্রের পুত্র কাকে বোঝাইছে? জয়ন্তকে বোঝাইছে। ইন্দ্রাণী মানে ইন্দ্রের পুত্র কাকে বোঝাইছে? জয়ন্তকে বোঝাইছে, জয়ন্ত, জয়ন্তকে বোঝাইছে। ইন্দ্রের পুত্র জয়ন্তকে বোঝাইছে। আচ্ছা, শ্রুত মানে পুত্র, শ্রুত মানে কি? শ্রুত মানে পড়তো, পড়তো, শ্রুত মানে পড়তো। আচ্ছা, তার মানে ইন্দ্রাণী মানে ইন্দ্রের পুত্র কাকে বোঝাইছে? জয়ন্তকে। কাকে বোঝাইছে? জয়ন্তকে। তাহলে আমি কি? আমি সিধা জয়ন্তর হাতে চাঁদ বালে সূর্য। আমি কি? জয়ন্তর হাতে চাঁদ বালে সূর্য। এই যে বালে মানে কপালে, কপালে। বালে মানে কি? কপালে। বালে মানে কি? কপালে। বালে মানে কি? কপালে, কপালে। বলছে মোমো এক হাতের বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতের রণতীর্য। এই বাঁকা বাঁশের বাঁশরি বলতে কি বুঝেছে জানো? এটা হচ্ছে প্রেম ও ভালোবাসার ব্যাপারটা বুঝেছে, বাঁকা বাঁশের বাঁশরি। আর এই রণতুর্য মানে কি? এটা বুঝেছে, রণতুর্য মানে হচ্ছে যুদ্ধের ঘন্টা, যুদ্ধের ঘন্টা। রণ মানে যুদ্ধ, তুর্য মানে ঘন্টা। তার মানে এটা হচ্ছে যুদ্ধের ঘন্টা বুঝেছে, যুদ্ধের ঘন্টা, যুদ্ধের ঘন্টা। তার মানে এই জায়গায় দেখো দুইটা কথা বলছে। এই জায়গায় কি বলছে? দুইটা কথা বলছে। আচ্ছা, দেখো কি বলছে। এবার দেখো কি বলছে, আমি ইন্দ্রাণী, অর্থাৎ কি জয়ন্তর হাতে, জয়ন্তর হাতে কি? জয়ন্তর কপালে যে চাঁদ বালে সূর্য, এই সূর্য বলছে মোমো এক হাতের, মোমো মানিছে আমার, আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। এটা সিধা জয়ন্তর হাতে, তখনকার সময় যে জয়ন্ত ছিল, ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত, তার এক হাতে থাকতো বাঁকা বাঁশের বাঁশরি। অর্থাৎ কি বাঁকা বাঁশের বাঁশরি প্রেম ও ভালোবাসার ব্যাপারটা বোঝাইছে, উনি বাঁশি দেওয়া সুর তুলতেন এরকমটা। আর এক হাতে কি? রণতুর্য, অর্থাৎ কি যুদ্ধের ঘন্টা। তার মানে কি উনি, ওনার মধ্যে ভালোবাসাও আছে, আবার
যুদ্ধের ঘন্টা আছে, অর্থাৎ কি ওনার মধ্যে ভয়ানক দিকটা আছে। অর্থাৎ কি তার মানে কাজী নজরুল ইসলাম বলছে বিদ্রোহী ব্যাপারটা এরকম না যে ভালোবাসা টালোবাসা সবকিছু বাদ দিয়ে শুধু খালি যুদ্ধই করবো, শুধু খালি অন্যায়ের বিরুদ্ধে কাজই করবো, ব্যাপারটা এরকম না। আমার ভিতরে কি মহত্ববোধ আছে, আমার মধ্যে স্নেহ মায়া মমতাও আছে, আমার মধ্যে কি ভালোবাসা আছে, মানেছে আমার, বুঝছি কথা। আচ্ছা এবার আমরা একটু যদি আগে বলতেছে আলোচ্য অংশে কি বলছে, আলোচ্য অংশে বলছে যে কবি নিজেকে দেবরাজের ইন্দ্রের স্ত্রী শচীর পুত্র জয়ন্তের সাথে নিজেকে তুলনা করছেন। পুরাণ থেকে জানা যায় কি, জানা যায় যে জয়ন্তের এক হাতে ছিল কি বাঁকা বাঁশি, যা দিয়ে তিনি কীর্তেন বাঁশিতে সুর তুলছিলেন, আর অন্য হাতে ছিল কি যুদ্ধাস্ত্র। অর্থাৎ তিনি যেমন ভালোবাসতে পারেন আবার প্রয়োজনে কি হিংস্রও হতে পারেন। কবি এখানে জয়ন্তের মতোই এক হাতে যেমন বাঁশিতে সুর তুলবেন, অন্য হাতে কি করবেন যুদ্ধাস্ত্র নিয়ে অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এইটাই বুঝেছে। অর্থাৎ কি দুইটাই বুঝেছে, একটা হচ্ছে ভালোবাসা থাকতে পারে, আরেকটা কি আরেকটা হচ্ছে উনি সব কিছু করতে পারেন, মানে ভালোবাসা দিয়ে মানুষের মনোজয় করতে পারেন, আবার কি অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, এইটাই বলছে, আর কিছু না। আচ্ছা বালে মানে কপালে, বালে মানে কি কপালে ভাইয়া, হ্যাঁ কপালে। কি বুঝতে পারছি এটা? আশা করি এখানে কারো কোনো কুইশন থাকার কথা না। এখানে কারো কোনো কুইশন আছে? রণতর্য হচ্ছে যুদ্ধের ঘন্টা। আচ্ছা এখানে কারো কোনো কুইশন আছে? এখানে কারো কোনো কুইশন থাকার কথা না। হ্যাঁ আমরা একটু সামনে আগে, আমরা আমি বেদুইন, আমি চেঙ্গিস। অর্থাৎ কি বলতেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। মানে তখনকার সময়ের কালোজি যে চরিত্রগুলো আছে, তখনকার সময় যে কালোজি, তোমরা একটু ফেসবুকে নক দিবা, ফেসবুকে বলতেছি, তোমরা ইউটিউবে যাই একটু চার্জ দিবা যে চেঙ্গিস খান কে ছিলেন, দেখবা যে মনে করছো উনার সম্পর্কে ব্যাপক ভয়ঙ্কর তথ্য চলে আসবে। এরকম একজন মানুষ ছিল, মনে হচ্ছে একাই মনে হচ্ছে হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করতে পারতো, এরকম মানুষ ছিল এই চেঙ্গিস খান, বুঝছো কি? এরকম মানুষ ছিল কি এই চেঙ্গিস খান, তখনকার সময় চেঙ্গিস খান, বুঝছো? মানে এটা বাংলা ছায়াছবি না, যে মনে করো যে সাকিব খান আসলো ডিসুম করে মানুষ সবাইকে মেরে ফেললো, এরকম না। ওনারা ছিল প্রকৃত যোদ্ধা, বুঝছো কি? চেঙ্গিস খান একাই কি হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করতে পারতো ওনারা। আচ্ছা এই জায়গায় কি বলছে, বেদুইন মানে কি মরুভূমির আরব জাতি। এই যে বেদুইন মানে কি, বেদুইন মানে যা মরুভূমি আছে না, এই মরুভূমির যাযাবর জাতি যারা আছে তাদেরকে বলে তো মরুভূমির যাযাবর জাতি, যাযাবর জাতি। এই মরুভূমির যাযাবর জাতি কি এই বেদুইন বলছে আমি বেদুইন। মরুভূমির যাযাবর জাতি ওরা খুবই সাহসী ছিল, সাহসী। এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে সাহসী জাতি। বলছে আমি চেঙ্গিস মানে কি, কাকে বলছে বলো? চেঙ্গিস বলতে কাকে বলছে বলো? চেঙ্গিস মানে মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা, ছিল চেঙ্গিস খান। মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত একজন যোদ্ধার নাম হচ্ছে চেঙ্গিস, মঙ্গল সাম্রাজ্যের একজন কি বিখ্যাত যোদ্ধা ছিল কে এই চেঙ্গিস। বলছে আমি আপনারে ছাড়া, মানে আমি নিজের ছাড়া কাহরে করি নাকি কুর্নিশ মানে কি কাহরে করি নাকি কুর্নিশ। বলছে আমি নিজের ছাড়া কি কাহরে করি নাকি কুর্নিশ, মানে কি মাথা নত করে না। কুর্নিশ মানে কি কারোর কাছে মাথা নত না করা, মাথা নত করে না, কাহরে করি না কুর্নিশ, অর্থাৎ কি মাথা নত করে না। আচ্ছা এবার আমরা একটু দেখি কি বলছে, আমি বেদুইন মানে কি মরুভূমির যাযাবর জাতির কথা বলতেছে, যারা হচ্ছে সাহসী জাতি ছিল। আবার বলতে নিজেকে তুলনা করছে আমি চেঙ্গিস, অর্থাৎ কি মুঘল সাম্রাজ্যের বিখ্যাত যুদ্ধের সাথে তুলনা করছি আমি চেঙ্গিস। তাহলে হচ্ছে আমি আপনার ছাড়া, অর্থাৎ কি আমি আমার নিজের ছাড়া কাহারেই করি না কাহারে কি করিস, অর্থাৎ কি কারো কাছে মাথা নত করি না, এটা বলছে। ভাইয়া যাযাবরটা কি জানি, যাযাবরটা হচ্ছে যারা এক জায়গায় বসবাস করে না, মনে করছে এক জায়গায় এক সময় বসবাস করে, এরকম হচ্ছে যাযাবর, বুঝছো কি? আচ্ছা এবার দেখি রূপক আয়সা বলতেছে এখানে কে ক্লাস বুঝছো। কেন রূপক, এই কমেন্টটা কি তোমার একেবারে বেশি করা উচিত ছিল? মানে এই কমেন্টটা তোমার করতেই হইতো রূপক। কি ভাইয়া একজনে তো ভাইয়া বললে কান্নাকাটি শুরু করছে, কি ভাইয়া কিছু বলবা ভাইয়া? এত কান্নাকাটি করার কি আছে বলো? মা কান্নাকাটি করতেছে, চিন্তা করো। হ্যাঁ আচ্ছা এবার দেখি, তারপরে দেখি কি ভাইয়া কেউ কিছু বলবা? আচ্ছা দেখি এবার বলছে আরব দেশে একটা যাযাবর জাতি ছিল যারা বেদিন নামে পরিচিত ছিল তারা, আর মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা ছিল মুঘল খান প্রবল শক্তিধর। এই বেদিন জাতি কিংবা চেঙ্গিস খানের সাহসিকতাকে আত্মশক্তি হিসেবে গ্রহণ করছে, যে আত্মশক্তি নিজেকে ছাড়া কি কারোর কাছে মাথা নত করে না, এটাই বলছে। বেদুইনটা আবার বলেন, বেদুইন মানে মরুভূমির যাযাবর জাতি যারা সে সাহসী জাতি ছিল। এটা মূলত কবি এগুলো উল্লেখ করে
নিজেকে মনে করছে শক্তিশালী ব্যাপারটা তুলনা করেছে, যে আমি কারোর কাছে কর্নিশ করি না, কারণ আমি এরকম মানুষ যে আমি হচ্ছে একজন সাহসী জাতি, আমি একজন হচ্ছে বিখ্যাত যোদ্ধা, যে আমি নিজের ছাড়া কাউরি কর্নিশ করি না। কি বুঝতে পারছি কথা? আচ্ছা দেন এরপর সামনে আগাই কয়টা বাজে? নামাজের টাইম তো হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা 7:55 বাজে, 8:15-তে মেবি নামাজ, 8:15-তে মেবি নামাজ। হ্যাঁ 8:15-তে নামাজ, কেমন? আচ্ছা এবার দেখি এর সামনে কি বলছে? আমি বজ্র, আমি ঈশান বিশানের অঙ্কার, আমি ইস্টাপিলের সিঙ্গার হুঙ্কার। আচ্ছা এবার দেখি এই লাইনগুলো একটু দেখি। ঠিক আছে, বলছে কি আমি হচ্ছে বজ্র, আমি কি ঈশান বিশানের অঙ্কার, অর্থাৎ কি শিবের প্রলয়বাসীর ধ্বনি। এই ঈশান বিশানের অঙ্কার মানে সে শিবের প্রলয়বাসীর ধ্বনি, ঈশান বিশানের অঙ্কার মানে কি? ঈশান বিশানের অঙ্কার মানে শিবের প্রলয়বাসীর ধ্বনি, শিবের প্রলয় মানে কি ধ্বংস, প্রলয় মানে ধ্বংস, এই প্রলয়বাসীর ধ্বনি, বাসীর ধ্বনি, আমি শিবের কি প্রলয়বাসীর ধ্বনি। বলছে কি আমি বজ্র, আমি ঈশান বিশান বলতে এখানে শিবকে বোঝাইছে, অঙ্কার মানে ধ্বনি বোঝাইছে, প্রলয়বাসীর অঙ্কার। আমি ইসরাফিল কে ছিলেন বলো? ইসরাফিল আমাদের ইসলাম ধর্মের কে বলে ইসরাফিল? আচ্ছা ইসরাফিল কে বলো? এটা মিম আয়সা আবার ঘুম থেকে উঠছে, ওইটা এসে সে একটা কমেন্ট করছে শিবের প্রলয়বাসীর ধ্বনি, বুঝছো কি? মানুষ এসে ঘুমায়, ঘুম থেকে আবার উঠি, তারপর আবার উঠে সে একটা কমেন্ট করে, তারপর আবার ঘুমায়, বুঝছো কি? সে অনেক ক্লান্ত না ভাই? কি কুইশন আসে জায়গায় দেন। বজ্র মানে কি? বজ্র মানে হুট করে যেটা মনে করে যে তোমার আকাশে দেখবে যে ঝিলকে চমকায় যেটা, সেটা হচ্ছে বজ্র। আচ্ছা ভাইয়া কি হয়েছে ভাইয়া? হ্যাঁ তোমরা কি শুরু করছো? যে জান কবাজ করে, রাইট ভাইয়া। নামাজ শুরু হয়ে গেলো, নামাজ শুরু হয়ে গেলো মানে কি বলো? 7:57 বাজে, নামাজ হচ্ছে 8:15-তে। আসলে অনেক ক্লান্ত, মিম বলতেছে আসলেই অনেক ক্লান্ত, মানে সে অনেক ক্লান্ত, তিনি অনেক ক্লান্ত, ঠিক আছে। আচ্ছা মিম হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সের স্টুডেন্ট, অনেকে আছে আমাদের বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে। ফেরেস্তা এরপরে দেখে বলছি ইসরাফিল একজন ফেরেস্তা, ও এখানে দেখে ফেলছে না, দেখে বলে ফেলছে না, আর না দেখে বলতে হবে কেন, সবাই তো জানোই। তাহলে ইসরাফিল একজন ফেরেস্তা, যিনি সিংহায় ফুদেলে পৃথিবী কে যাবে, ধ্বংস হয়ে যাবে। কই মনে করেন তিনি যেদিন মহা হুঙ্কার বা গর্জন দিবেন, সেদিন অন্যায় অত্যাচার অবিচারকারী ধ্বংস অনিবার্য হয়ে যাবে। অর্থাৎ কি কবি কি মনে করেন? একজন আসে কোন কিছু বাইরের সাথে মিম করে, ব্যাপারটা চিন্তার বিষয়, ব্যাপারটা কিন্তু খুবই চিন্তার বিষয়, ঠিক আছে। সে ডিপলি ভাবতেছে এখন ব্যাপারটা, ঠিক আছে। সে এখন এমনভাবে ভাবতেছে যে আল্লাহ কি নাকি আল্লাহ, এই ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়। সে ভাবতে এখন থেকে আমার কাছে মাথা ঘুরে পড়ে গেছে, হচ্ছে কি এখন তাকে পানি ঢালা শুরু করছে সবাই, তারপর সে আবার সুস্থ হয়েছে, আবার এসে ভাববে, তুমি ভাবো। আল্লাহ, যাই হোক 8টায় নামাজ আছে, অনেকেরই 8টা বাজে নামাজ না। আচ্ছা আমাদের এখানে 8:15। তারপর ইসরাফিল একজন কি ফেরেশতা, যিনি কি সিংহায় ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কবি এরকম মনে করেন, কবি কি মনে করেন যে সিংহায় যদি ফু দেওয়া হয়, ফু দেওয়া হয় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, উনি মনে করেন যে উনি এরকম একজন যে কবি যদি মহা হুঙ্কার দেন বা মহাগর্জন দেন, তাহলে সেদিন কি পৃথিবী থেকে যত অন্যায় আছে, যত অত্যাচার আছে, যত অবিচারকারী আছে, সবকিছু গিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই আর কি। আশা করি বুঝতে পারছি। লাবিব তোমাকে সমুদ্রে ডিল মারবো, বুঝছো কি? লাইভ বলতেছে হ্যাঁ ভাই ব্যাপারটা তো আসলে চিন্তার বিষয়, সমুদ্রে তোমাকে দরবহ ধরে ডুম করে ডিল মারবো, ঠিক আছে। একজনে বলতেছে মিম অল টাইম কাই ডিম আর সারাদিন দেই ঘুম। ওরে বাবা, সেই তো সুন্দর বলছো। মিম অল টাইম অনিবার্য কি জানি মানে অপরিহার্য, যেটা একেবারে হবেই, এটাই বলছে অনিবার্য। আচ্ছা এরপর আমরা একটু দেখি। আমি পিনাক পানির ডুমুর ত্রিশূল, ধর্মরাজের দ্বন্দ্ব, আমি চক্র মহাশঙ্ক, আমি প্রণবনাথ প্রচণ্ড। আচ্ছা এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা সবগুলো ওয়ার্ড ধীরে ধীরে দেখবো। বলছে একজনে বলছে আমার নাম তো একবারও নিলেন না, কষ্ট হ্যাঁ, ঠিক আছে। দেখি এই মিম নামটা কমন নাম, কারণ এখানে অনেক মানুষের নাম আছে মিম। আচ্ছা যাই হোক, এরপর দেখি কি বলছে। আমি পিনাক পানি মানে শিবের হাত। এই পিনাক পানি বলতে কি বলছে, একজনে অনেকক্ষণ কমেন্ট করতে আছে দেখলাম, ঠিক আছে। এই পিনাক পানি মানে কি, এই পিনাক পনির মানে কি, পনির মানে হাত, পিনাক মানে শিব, তার মানে এটা কি বলেছে, শিবের হাতকে বলেছে, শিবের হাতকে বলেছে। কি বললাম, পনির মানে কি, পানির মানে হচ্ছে হাত, আর পিনাক মানে কি, পিনাক মানে হচ্ছে শিব, তার মানে শিবের হাতকে বলেছে, কাকে বলেছে, শিবের হাতকে বলেছে। আচ্ছা এরপর দেখি
ডুমুর ত্রিশূল। কি বলছে আবার? ডুমুর ত্রিশূল। ডুমুর ত্রিশূল মানে কি? শিবের হাতে যে একটা ত্রিশূল থাকে, বাঁকানো একটা ত্রিশূল, সেটার নাম হচ্ছে ডুমুর ত্রিশূল। সেটার নাম কি? ডুমুর ত্রিশূল। ডুমুর ত্রিশূল। এরপর দেখো ডুমুর মানে হচ্ছে কি? ডুমুর মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। ডুমুর মানে একটা হচ্ছে কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। ডুমুর মানে একটা বাদ্যযন্ত্র। আর এই ত্রিশূল মানে কি? ত্রিশূল মানে দেখবে যে এরকম ভাবে থাকে, এরকম ভাবে একটা থাকবে, এটার নাম হচ্ছে ত্রিশূল। বুঝছো কি? এরকম ভাবে যেটা থাকে এটার নাম হচ্ছে ত্রিশূল। এই তো আগে বললাম ত্রিশূলটা, এটা হচ্ছে ত্রিশূল। বুঝছো কি? এটা হচ্ছে তার হাতে থাকে একটা ত্রিশূল, ছেড়ে দিলে মরে যাবে মানুষ, এরকম একটা। ভাইয়া আপনি আমাকে শুধু সমুদ্রের পানিতে ছুড়ে মারেন কেন? কারণ তুমি সমুদ্রের পাশে আসো, এর জন্য। বুঝছো কি? খুবই হতাশ করলেন ভাইয়া। কেন হতাশ করলাম? একজন বলতে খুবই হতাশ করলেন, কেন হতাশ করলাম? ঠিক আছে, আচ্ছা হতাশ করি না। হ্যাঁ, এবার দেখি বলছে আমি পিনাক মানি। পিনাক মানিছে শিবের হাত, শিবের হাতে ডুমুর মানে বাদ্যযন্ত্র বাজিয়ে যে ত্রিশূলটা বাজায়, এটাই বলছে আমি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ মানে কি? যমরাজ মানে মৃত্যু রাজা, মৃত্যু রাজা। যমরাজ, যমরাজ। ধর্মরাজ মানে কি? যমরাজ, যমরাজ, যমরাজ যেটা হচ্ছে কি? মৃত্যু রাজা, যেটা হচ্ছে মৃত্যু রাজা, মৃত্যু রাজা। দণ্ড, ধর্মরাজের কি? আমি হচ্ছে দণ্ড। বলছে আমি চক্র। আমি কি? আমি হচ্ছে চক্র। চক্র মানে কি? দেবতা বিষ্ণুকে বোঝাইছে। চক্র মানে হচ্ছে দেবতা বিষ্ণুকে বোঝাইছে। দেবতা বিষ্ণুকে। এই ওয়ার্ড, এই গল্প মানে কবিতার লাইনে লাইনে ওয়ার্ড। দেবতা বিষ্ণুকে বোঝাইছে, দেবতা বিষ্ণুকে বোঝাইছে। আমি মহাশঙ্খ। আমি কি? আমি হচ্ছে মহাশঙ্খ। শঙ্খ মানে কি? মহাশঙ্খ মানে হচ্ছে যুদ্ধের সময় বাজানো হয় যে ধ্বনি। মহাশঙ্খ হচ্ছে যুদ্ধের সময় বাজানো হয় যে ধ্বনি। যুদ্ধের সময় বাজানো হয় যে ধ্বনি। বাজানো হয় যে ধ্বনি, যে ধ্বনি যুদ্ধের সময় বাজানো হয় যে ধ্বনি। বলছে আমি প্রণবনাথ প্রচণ্ড, মানে প্রচণ্ড ধ্বনির কথা বলেছে। প্রণবনাথ প্রচণ্ড মানে কি? প্রচণ্ড ধ্বনির কথা বলেছে, মানে প্রচণ্ড শব্দ, প্রচণ্ড ধ্বনি, প্রচণ্ড ধ্বনির কথা বলেছে। ধ্বনি মানে প্রচণ্ড শব্দ, প্রচণ্ড ধ্বনি, ধ্বনি, প্রচণ্ড ধ্বনি। এই হচ্ছে এই লাইনগুলোর ওয়ার্ড, এই হচ্ছে এই লাইনগুলোর ওয়ার্ড। আচ্ছা, কোন কোন লাইন করার জন্য ইম্পর্টেন্ট বলে দেন। আচ্ছা, কোন কোন লাইন করার জন্য ইম্পর্টেন্ট বলে দেবো, সমস্যা নেই। 8টা 2 বাজে গেছে। সময় কত দ্রুত চলে যায়, ঠিক আছে না? সময়টা খুবই বেবানান, বুঝছো কি? খুব দ্রুত চলে যায়। তার মানে কি বললো? পিনাক মানিছে যা শিবের হাত, পিনাক মানিছে শিবের হাত, ডুমুর মানিছে বাদ্যযন্ত্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড মানিছে যমরাজের দণ্ড। বলছে আমি চক্র মানিছে আমি দেবতা বিষ্ণু, আমি মহাশঙ্খ মানে যুদ্ধের সময় যে বাজানো হয় ধ্বনি, সেই ধ্বনি। আমি প্রণবনাথ প্রচণ্ড মানে আমি প্রচণ্ড ধ্বনি। বলতেছে শিবের অপর নাম হচ্ছে পিনাক পানি। শিব বা মহাদেব পিনাক ধনুক ব্যবহার করে বলেই তার নাম হচ্ছে পিনাক পানি। অর্থাৎ এই জায়গায় এটা উনি শিবকে তুলনা করে দিয়া উনি মূলত সেটা নিজেকে আরো বেশি শক্তিশালী করে তুলছেন। পিনাক পানি কি? এই যে পিনাক পানি কি বললাম, কিন্তু পিনাক পানি হচ্ছে শিবের হাত। বলছে আবার পিনাক পানি কি? বুঝি না তোমাদের ব্যাপার স্যাপার। হ্যাঁ, তোমাদের বিষয় বুঝি না। আচ্ছা, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করি বিশ্ব, আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে কন্দ্রন শ্বাস, হাহতাস আমি হুতাশীর। হাহতাস আমি কি? হতাশীর। আবার বলতেছি আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করি বিশ্ব, আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে কন্দ্রন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। তোমাদেরকে হতাশ করে দিলাম, কবিতাটা শেষ করতে পারলাম না, দুঃখজনক বিষয়। কারণ সময় শর্ট, বলছো অল্প সময়ের মধ্যে কবিতা শেষ করা সম্ভব? এতবার একটা কবিতা, তারপর কবি পরিচয় এসে হবে, তুমি সব কিছু মিলে তোমার আর কবিতাটা শেষ করাই হইলো না। আচ্ছা যাই হোক, তোমাদেরকে আবারও একটা কথা মনে করাই দিই, সেটা হচ্ছে যা প্রি বুকিং চলতেছে, তোমরা সবাই প্রি বুকিংটা করে ফেলো। আর হৃদয়ের ক্লাস যারা ফ্রিতে করছো বা পেইডে করছো, বেসিক টু অ্যাডভান্সে যারা করছো এবং ফ্রিতে করতেছো, তোমরা জানো যে হৃদয় কেমন করে দেয়। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে অল টাইম, মানে এক কথায় আমাদের প্ল্যাটফর্ম থেকে আর কারো কাছে কিছু পাওয়ার না পাও, হৃদয়ের কাছ থেকে অনেক কিছু পাবা, এতটুকু তুমি শিওর থাকতে পারো, এতটুকু তুমি শিওর থাকতে পারো। তো আমি তোমাদের সবাইকে বলবো, সবার কাছে অনুরোধ, তোমরা যারা ফ্রি বুকিং করো না ফ্রি বুকিং করো, আপাতত ফ্রি বুকিংটা করে রাখো, তারপর ভর্তি হওয়াটা না হওয়াটা সেটা তুমি সিদ্ধান্ত নাও ধীরে ধীরে, যে ভর্তি হবা কি হবা না, বুঝছো কি? সামনে তো সময় মাত্র কয়েকটা দিন না, এই কয়েকটা দিন যদি মনে করো যে একটা জায়গায় সুনির্দিষ্ট একটা গাইডলাইন না পাও, তাহলে পড়াশোনা হবে বলো? একটু সুনির্দিষ্ট গাইডলাইন নিবা, ঠিক আছে? দাবানল দাহ কি আগুন জ্বালানো, আচ্ছা এটা হ্যাঁ এটা আগুন জ্বালানো। তো কি বলছি, তোমরা যারা অ্যাপার 4.0 কোর্সে আসো, আমার ক্লাস তো করছো, তোমরা তো জানো আমি অ্যাপার 4.0 কোর্সের জন্য জান দিয়ে দিব, মানে এখন যে কোর্সগুলো আসবে সবগুলোর জন্য জান দিয়ে দেবো। প্রতিটা ক্লাস আমি মনে হয় 2 ঘন্টার উপর নিচ্ছি, কেন জানো? কারণ আমি চাচ্ছি যে ওদেরকে এই ক্লাসগুলো শেষ করে তারপর ওদেরকে পরীক্ষার উপরে রাখবো, চাপের উপরে রাখবো, বিভিন্ন নোট দিব, সব কিছু দিব বাংলার জন্য, বুঝছো কি? তো আমি চাই আমার যে স্টুডেন্টগুলো আছো তোমরা সবাই এক করো,
ফ্রি বুকিংটা করো এবং প্লাস পাশাপাশি হৃদয় ভাইয়ের কাছে যা চাপা তা পাবা, মানে পড়াশোনা আর কি, আর কিছু না। তো মাথায় রাখবা একটু, হ্যাঁ, যে সেরাটা দেওয়ার জন্য আমি প্রস্তুত, তোমরাও প্রস্তুত সেরাটা নেওয়ার জন্য। তো যারা ফ্রি বুকিং করে নাই তোমরা সবাই ফ্রি বুকিং করে ফেলো। তো তোমাদের সাথে দেখা হবে অন্যদিন ক্লাসে। এই কবিতাটা সম্পূর্ণটা শেষ করে দেবো, সৃজনশীল এমসিকিউ 2টা বুঝাই দেবো, কোন নাম্বারে কোন করে ইম্পর্টেন্ট এগুলো বুঝাই দেবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর ভাইয়ের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাদের হ্যান্ডনোট নামে একটা গ্রুপ আছে, যা ক্লিক 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 করে কি করবা, একটু ভাইয়ের সুনাম গায়ে আসবে, ঠিক আছে? কে প্রশংসা পছন্দ করে না বলে? সবাই প্রশংসা পছন্দ করে না? আমি হৃদয় তো প্রশংসা আরো বেশি পছন্দ করি। প্রশংসা পেলে তো একেবারে পুলে পেপে যাই, প্রশংসা করতেছে স্টুডেন্ট, হচ্ছে কি ব্যাপারটা খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, কষ্ট দিয়ে দিল তোমরা, ঠিক আছে না? তাকো না, তোমাদেরকে কষ্ট দিয়ে দিলাম কারণ ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে পারিনি। আল্লাহ হাফেজ, বিদায় 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 বিদায়, নামাজের সময় হয়ে গেছে, বিদায়।